বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1229তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আলী হোসেনের জীবনের ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব ঘটনা। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল জিনকে বিয়ে করে 12 বছর সংসার করে যাচ্ছে এক নারী। জিনকে বিয়ে করে 12 বছর সংসার করে যাচ্ছে বরিশালের এক মহিলা। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার এক গ্রামীণ জীবনের ভয়ঙ্কর রকমের বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই মোহাম্মদ আলী হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আলী হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে, কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আসলে নিম্ন মধ্যবিত্ত বলা চলে না, আসলে নিম্নবিত্ত বলা চলে, কারণ আমাদের পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন। আমি আমার জীবনের গল্পটা আমার ছোটোবেলা থেকেই শুরু করি। ঠিক ছোটোবেলা থেকে দেখে আসতাম সকালে যখন সূর্য মামা পূবের আকাশে উদয় হতো, ঠিক তখনই আমার বাবা কাজ করার জন্য অন্যের জমিতে গিয়ে পড়তো। সকাল থেকে ঘুটঘুটে রাতের ওই অন্ধকার পর্যন্ত আমার বাবা মানুষের জমিতে হাড়ভাঙা পরিশ্রম করত। মানুষের জমিতে কাজকাম করে আমার আব্বা খুব অল্প টাকায় পেত এবং সেই অল্প টাকা দিয়েই আমার বাবা আমাদের পরিবারটাকে চালাতো। ছোটোবেলা থেকে এই পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন দেখতে দেখতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আমার ছোটোবেলায় ঠিক বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। নিজের নামটা কোনোরকম লিখতে পারি, এই দিয়ে আমার পড়াশোনার সমাপ্তি ঘটে। এরপরে আমার বড় ভাইয়া তখন মোটামুটি অনেকটাই বড়। আমি, আমার বাবা, আমার বড় ভাইয়া আমরা একসাথেই মাঠে কাজে যাইতাম। আমার আব্বা চুক্তিতে জমি নিত, মানে চুক্তিতে বিভিন্ন ধরনের জমি জমা আমার আব্বা নিত এবং এটাতে আমার বড় ভাই আর আমি বাবা একসাথে মিলে দিনরাত মিলে কাজ করতাম এবং কাজ করে সেই জমি ঠিকঠাক করতাম। এভাবেই তখন পরিবারটা চলতেছিল। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বড় ভাইয়া একটা মুহূর্তে হঠাৎ করে মানে এক মহিলার সাথে আমার বড় ভাইয়ের সম্পর্ক হয় আমাদের গ্রামের মধ্যেই। তো গ্রামের ওই মহিলার সাথে সম্পর্ক হওয়ার পরে আমার বড় ভাইয়া তখন হঠাৎ করে করলো কি, ওই মহিলার জামাই মারা যায় এবং জামাই মারা যাওয়ার পরে মহিলা বাড়িতে একাই থাকতো এবং আমার ভাইয়া ওই মহিলার সাথে প্রেমে পড়ে এবং প্রেম করার পরে মহিলার বাবা তখন আমার ভাইয়াকে শর্ত দেয় এটা যে ওই মহিলাকে আমার ভাইয়ার কাছে বিয়ে দিবে, কিন্তু আমার ভাইয়া কখনোই আমাদের পরিবারে আসতে পারবে না। আমার ভাইয়া এক কথায় গড় জামাই থাকতে হবে। গড় জামাই থাকলে পরে আমার ভাইয়ার কাছে উনি ওনার মেয়েকে বিয়ে দিবে। আর আমার ভাইও স্বার্থপর আর বেইমানের মতো ওই লোকের প্রস্তাব মেনে নেয় এবং মেনে নেওয়ার পরে আমার ভাইয়া একসময় হঠাৎ করে আমাদের বাড়ি থেকে চলে যায়। মানে বিকেলবেলা চলে যাওয়ার পরে সারা রাত আমরা ভাইয়াকে খুঁজে পাই নাই। আমার আম্মা, আব্বা, দাদা, দাদি সবাই খোঁজাখুঁজি করছে, ভাইয়াকে খুঁজে পাই না। এবং এর পরের দিন সকালে জানতে পারি যে আমার ভাইয়া অমুকের বাড়িতে অমুকের মেয়েকে বিয়ে করে ফেলছে। এই খবর তখন আমার আব্বা আম্মা জানে এবং আমি জানি। জানার পরে ওই বাড়ির মধ্যে তখন আমরা ভাইয়ার জন্য যাই। ভাইয়ের জন্য গেলে পরে ভাইয়া তখন আমার আব্বাকে ডিরেক্টলি বলে, ভাইয়া এই বাড়ি থেকে আসবে না, ভাইয়া এই বাড়ির মেয়েকে বিয়ে করছে, ভাইয়া এই বাড়িতে ঘর জামাই থাকবে। তারা বলছে যে যদি ওনাদের মেয়েকে বিয়ে করা হয় তাহলে আমাদের পরিবারে আর ফিরে আসতে পারবে না। আমার আব্বা তখন বলে, তোর মা তোকে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছে, আর একটা মেয়ে তোকে কিনে নিলেও আর তুই সেখানে বিক্রি হয়ে গেলে। আমার ভাইয়া তখন চুপচাপ আমার আব্বার কথাগুলো শুনতেছিল। আমার আব্বার কথার কোনো প্রতিউত্তর আমার ভাইয়া করতেছিল না। একটা সময় আমার আব্বা ভারাক্রান্ত হৃদয়ে এবং মন খারাপ করে চোখের পানি ওই উঠানের মধ্যে ফেলে আমার বাবা আমাকে বলে, আলী হোসেন চল, আজকে থেকে আমার 1 ছেলে 1 মেয়ে, আমার 2 ছেলে নাই, আমার বড় ছেলে মরে গেছে। এই বলে আমার বাবা তখন আমার হাতটা ধরে এবং আমার হাতে ধরে আমার বাবা তখন আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে আমি তখন আস্তে আস্তে করে বাবার সাথে বড় হচ্ছিলাম বলতে আমি ওই সময়টা তো অনেকটাই বড় ছিলাম। আমার বড় ভাই যখন বিয়ে করে তখন আমার বয়স প্রায় 17 বছরের মতো।
তো আমি তখন মাঠে ঘাটে কাজ করতাম এবং আমার আব্বু ওই সময় আর কাজ করে না। আব্বু সম্পূর্ণ বাড়ির মধ্যে চলে আসে, বাড়িতেই থাকে, আব্বু বেড রেস্টে থাকে। আমি তখন সব কাজকাম করতাম, আমি কাজকাম করতাম, জমি জমা দেখাশোনা করতাম এবং আমিও ফসল ফলাইতাম। সব কিছু আমার উপরেই ছিল। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হই, মানে আমার বয়স তখন 18 থেকে 19 বৎসরের কাছাকাছি। সেই মুহূর্তে একদিন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমার আম্মা আমারে বলতেছে, আলী হোসেন, মানে আমি দুপুরবেলা বাড়িতে আসছি, আসার পরে আমার আম্মা বলতেছে, তুই আজকে বিকালে কাজে যাইস না, তোর নিয়ে এক জায়গায় যাব। আমার আম্মা আমারে বলতেছে। আমি বললাম, কাজে যাব না, কাজে তো অনেক কাজ পড়ে আছে, তা বিকালবেলা কোথায় যাবা বলো? আমার মা বলে, এখন বলা যাবে না, আমি বলবো নি তোরে পরে, তুই আগে হাত মুখ ধুয়ে আয় এবং গোসল করে আয়। পরে আমি গোসল করলাম, গোসল করার পরে ঘরে আসছি, আসেও আম্মা আমারে খাবার দিল, খাইলাম। খাওয়ার পরে আম্মা আমারে বলে, তুই কাপড় চোপড় গায়ে দিয়ে তোর এক জায়গায় নিয়ে যাবো। তো আমি বললাম যে এক জায়গায় নিয়ে যাবো, তো এক জায়গায় কোথায় নিয়ে যাবা আমারে বলো, আমি আগে শুনি। তা যাবো তো সমস্যা নাই, কিন্তু কোথায় নিয়ে যাবা সেটা তো বলবা। আমার মা বলে, তুই কাপড় চোপড় পর, আমি তোরে নিয়ে যাব, গেলেই বুঝবি। তা আম্মা যখন এরকম করে বলে যে গেলেই বুঝবি, তখন আমি আম্মার সাথে রওনা দিলাম যে ঠিক আছে, মা আমাকে কোথায় নিয়ে যায় এবং সেখানে গেলেই যেহেতু আমি বুঝবো, তাহলে আমি আম্মুর সাথে যাব। পরে আমি রেডি হয়ে আম্মার সাথে তখন রওনা দিলাম। দেওয়ার পরে আমাদের গ্রাম থেকে 2-3টা গ্রাম পরে আমার আম্মা একটা ঘটকের বাড়িতে আমাকে নিয়ে গেল। একটা ঘটক, মানে উনি এমনি ঘটকালি করে বিভিন্ন বিয়ের, এটা আমি জানি। ওনার নাম হচ্ছে রুস্তুম ঘটক। ওই রুস্তুম ঘটকের বাড়িতে আমার মা তখন আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই রুস্তুম ঘটক তখন আমার আম্মার সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে রুস্তুম ঘটক তখন আমার হাতে একটা ফটো ধরাই দেয়, একটা ছবি ধরাই দেয়। আমাকে দেখে বলতেছে, ছবির মেয়েটা কেমন, দেখতো তোর পছন্দ হয় কি না। এবং এই ছবিটা আমার হাতে দেওয়ার পরে আমি দেখলাম যে এই মেয়েটা অনেক সুন্দর। দেখলে মনে হয় একেবারে বড় লোকের কোনো একটা মেয়ে, পয়সাওয়ালার মেয়ে, অনেক দামি দামি পোশাক আশাক শরীরে পরে আছে এবং দেখতেও মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক মায়াবী চেহারা, অনেক সুন্দর লাগতেছে। এবং এইটা দেখার পরে আমি তখন মারে বললাম যে, মা এটা কি, তুমি কি আমাকে এই জন্য নিয়ে আসছো? মা আমারে বলে, হ্যাঁ, তোরে আমি এই জন্যই নিয়ে আসছি, এখন দেখ তো মেয়েটা তোর কেমন লাগে, মেয়েটা তোর ভালো লাগে কি না, এই মেয়েটাকে আমি তোকে বিয়ে করাবো। তো এই মেয়ে, এরকম একটা মেয়ে, এটা শুধু আমি না, যে কেউ দেখলে মেয়েটাকে পছন্দ করবে। এবং এক কথায় বলতে গেলে মেয়েটা পছন্দ করার মতোই একটা মেয়ে। দেখতে শুনতে যেমনই সুন্দর, তেমনই রূপবতী, লম্বা, ফর্সা এবং সর্বদিক থেকে ভালো লাগার মতো একটা মেয়ে। ছবিতে আমি যতটুকু দেখলাম আর কি। পরে আমি মাকে বললাম যে, মা আচ্ছা ঠিক আছে, দেখছি মেয়ে তো আমার পছন্দ হয়েছে। এবং পছন্দ হওয়ার পরে ঘটক তখন আমার মাকে বলল, তাহলে একটা দিন ঠিক করেন, ওই দিনে আমরা সরাসরি মেয়ে দেখতে যাব, যদি পছন্দ হয় তাহলে ওখানে এঙ্গেজমেন্টের পর্বটা শেষ করে আসব। আপনারা আংটি পরাই দিবেন এবং কথাবার্তা মোটামুটি ফাইনাল করে ফেলবেন, এরপরে আপনার ছেলের সাথে বিয়ে হয়ে যাবে। তাই বলে আমার আম্মা বলে যে ঠিক আছে, তাহলে সামনের মঙ্গলবারের দিন ফিক্সড করে এবং মঙ্গলবারের দিন কথাবার্তা বলে আমার আম্মা তখন আমাকে নিয়ে ঘটকের বাড়ি থেকে, মানে রুস্তুম ঘটকের বাড়ি থেকে আমাদের বাড়ির পথে রওনা দিল। তো এখন আমি যেতে যেতে আমার মারে বলি যে, মা এটা তুমি কি করলা? মা বলে, কেন, মেয়ে তোর পছন্দ হয় নাই? আমি বলি, পছন্দ হয় নাই, এই মেয়ে কার পছন্দ হবে না, এ তো পছন্দ করার মতোই মেয়ে, এত সুন্দর, এত রূপবতী, এরকম একটা মেয়ে, এরকম মেয়েকে তো সবাই পছন্দ করবে, এরকম মেয়েরে কে পছন্দ করবে না বলো? তা আমার আম্মা বলে, তাহলে তোর সমস্যা কোথায়? আমি বললাম, সমস্যা হচ্ছে রুস্তুম ঘটক যেটা বললো, মেয়ের বাবা নাকি অনেক বড় লোক, ওদের নাকি অনেক টাকা পয়সাওয়ালা বড় লোকের মেয়ে, তাও দেখতে শুনতে এরকম ভালো। তা আমার মতো একটা খেটে খাওয়া দিনমজুর কৃষকের কাছে এই মেয়েরে তার বাবা কেন বিয়ে দেবে মা? আমার তো এটা মাথায় আসতেছে না। আমার আম্মা তখন বলে, তোর কাছে বিয়ে দেওয়ারও একটা কারণ আছে। তাই আমি বললাম, আমার কাছে বিয়ে দেওয়ার কারণ কি বলো? আমার মা তখন আমারে বলে, আমি সময় হলে তোরা সব কিছু জানাবো, সব কিছু তোরে বলবো, আগ থেকে এত টেনশন করার কিছু নেই, কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, মা আমারে বলতেছে। আমি তখন বারবার আমার মাকে বলতেছি, ও মা, তুমি যে কথাবার্তাগুলো বলতেছো, এগুলো তুমি কেমন কথা বলতেছো? আমি না তোমার কথাবার্তা কিছুই বুঝতে পারতেছি না, মানে কিছুই বুঝতেছি না যে তুমি এটা কি বলো। আমার মা বলে, তুই সময় হলে সব কিছু বুঝতে পারবি, এখনই সব কিছু বুঝতে হবে না, একটু সময় নে। আম্মা আমাকে এটা বলে পর আমি বাড়িতে আসি। বাড়িতে আস্তে আস্তে বিকেল হয়ে যায়, আপনার আসর আজান দিয়ে দেয়। আমি তখন মসজিদে যে আসরের নামাজ পড়ি, আসরের নামাজটা পড়ার পরে আমি একটু আপনার সবজি লাগাই, মানে মরিচ একটা মরিচ ক্ষেত করি, মরিচ ধনিয়া পাতা। তা আমি ওই মরিচ ধনিয়া পাতা মানে খেতে গিয়ে বিকেলবেলা কাজ করতেছি। তো কাজ করতেছি দেখে আমার যে ছোটো বোনটা আছে, আমার ছোটো বোনটা তখন ধনিয়া পাতার জন্য গেছে, আম্মা মনে হয় কিছু রান্না করবে, ধনিয়া পাতা দিবে। তা আমার ছোটো বোন যাওয়ার পর আমার বলতেছে, কি ভাইয়া মেয়ে দেখে আসছো? আমারে বলে। আমার বোনটা তখন মানে ছোটোই মোটামুটি, তা বিয়ের বয়স হয়ে গেছে প্রায় এরকমই। পরে আমি বললাম যে, মেয়ে দেখে আসছি মানে, তুই কী বলতেছিস সেগুলো? পরে বলে যে, মানা তোমার মেয়ে দেখাইছে, মেয়ে দেখছো, মেয়ে পছন্দ হয়েছে?
আমি বললাম হ্যাঁ পছন্দ হয়েছে, তা মেয়ে তো দেখতে অনেক সুন্দর, তা এত সুন্দরী মেয়েরে বিয়ে করব কিভাবে? আমার বোন আমারে বলে বুকে সাহস লাগবে এই মেয়েরই বিয়ে করতে হলে। আমার বোন আমারে বলে। আমি বললাম এই মেয়েরই বিয়ে করতে হলে বুকে সাহস লাগবে মানে? আমি তো তোর কথা কিছু বুঝতে পারছি না বোন, এটা তুই আমারে কি বললি? বুকে সাহস লাগবে কেন? আমি বিয়ে করব, তা বিয়ে করতে হলে বুকে সাহস কেন লাগবে? আমার বোন আমারে বলে এই মেয়েরই বিয়ে করতে হলে বুকে সাহস লাগবে। আমি তখন বললাম কেন? এই মেয়েকে বিয়ে করতে হলে কেন বুকে সাহস লাগবে? আমার বোন আমাকে বলে কারণ এই মেয়ের এত সহজ না। আমি বললাম আরে আমার কাছে খুলে বল কী হয়েছে? বলে এই মেয়ের সাথে একটা জিন আছে। আমি তখন বললাম মানে এটা কী ধরনের কথা বললি? আমার বোন বলে আর জিন আছে দেখেই তো তোমার মতো একটা লোকের কাছে মেয়েটারে বিয়ে দিচ্ছে। এই কথা বলে আমার বোন তখন হাসতে হাসতে ধনিয়া পাতা নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমি তখন চিন্তা করলাম কিরে, তাহলে তো ঘটনা এটা। এবার সন্ধ্যার পরে মাগরিবের আজান দিছে, আমি হাত মুখ দিয়ে মাগরিবের নামাজ পড়ে বাড়িতে গেছি। বাড়িতে গিয়া উঠানের মধ্যে বসে আছি, চুপচাপ বসে আছি। আমার দাদি অনেক অসুস্থ। তা দাদি আমারে বলে কিরে তোর কি মন খারাপ নাকি? না দাদি মন খারাপ না, ভাল লাগতেছে না। তাই আমি আর আমার মায়ের কোনো কিছু বলি না, কাউরে কোনো কিছু বলি না, যে আমার বোন আমার যেটা বলছে আমি এটাই চিন্তা করতেছি। যাই হোক, এরকম করতে করতে একটা সময় খাবারের সময় হয়েছে, রাতের খাবারের সময় হয়েছে। আমার আম্মা তখন আমার ডাকতেছে, ও আলী হোসেন ভাত খাইতে আয়, ভাত খাইতে আয়। তো আমার বড় ভাই তো আর কোনো খবর নাই। বড় ভাইয়া ওনার মতো করে ওনার বউ নিয়ে উনি আলাদা থাকতেছে, ওনার অন্যের জমিতে কাজ করে, ওই ঘর জামাই থাকতেছে, আমাদের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই। পরে আমি তখন ভাত খাইতে গেছি, আমি ভাত খাইতেছি না, ভাত নাড়াচাড়া করতেছি, ভাত গিলতেছি না, মুখে দিচ্ছি না। আমার আম্মা বলে কিরে ভাত খাইতেছিস না কেন? আমি বললাম মা আমি খাবো না। এই বলে আম্মা বলে খাবি না কে? আমি বললাম খাবো না। না খেয়ে আমি তখন হাত ধুয়ে উঠে চলে আসি এবং এসে আমি শুয়ে পড়ি। প্রায় শুয়ে পড়লাম, প্রায় আধা ঘন্টা পরে আমার আম্মা তখন আমার ডাকতেছে, আলী হোসেন দরজা খোল। তা 2-3টা ডাক দিলেও পরে আমি তখন দরজা খুললাম। পরে মা তখন আমার কাছে আসছে, আমার কাছে গেছে, যাইয়া খাটের উপর বসছে। বসে আমারে বলে কি ব্যাপার বাবা, তোর মন খারাপ কেন? কি হয়েছে? মার কাছে বল, তুই খাবারও খাইলি না, সন্ধ্যা থেকে উঠানের মধ্যে বসেছিলি চুপচাপ, বিষয়টা কি আমার একটু বলতো। আমি বললাম মা বিষয়টা তো আমার থেকেও তুমি ভালো জানার কথা, এই বিষয়টা তো তুমি আমার থেকেও ভালো জানো, আমি তোমারে কি বলবো? আমার আম্মা বলে আমি ভালো জানি আমি কি ভালো জানি? কি হয়েছে তুই আমার কাছে বল, আমি শুনি। আমি বললাম তো তুমি আমার জন্য মেয়ে ঠিক করছো, কেমন মেয়ে ঠিক করলো ওই বিষয়ে তো আমার আর কিছু বললো না। আমার আম্মা বলি এই জন্য কি তোর মন খারাপ? আমি বললাম না এই জন্যই মন খারাপ না, তবে এই মেয়েটার বিষয়ে যদি আমাকে একটু ক্লিয়ার করে বলতা তাহলে একটু ভালো হইতো, যেহেতু আমি বিয়ে শাদী করবো, মেয়েটার বিষয়ে তো আমার একটু জানতে হবে। আমার আম্মা বলে মেয়েটার বিষয়ে তুই কী জানতে চাস? আমি বললাম মা তুমি আমার চোখের দিকে তাকায় বলো তো, মেয়েটার আসলে কি সমস্যা আছে, কি সমস্যার কারণে এত রূপবতী গুণবতী এত সুন্দরী একটা মেয়েকে মেয়ের বাবা আমার কাছে বিয়ে দিবে, তার কারণটা কি? আমার মা তখন আমার দিকে তাকায় বলতেছে বাবা এই মেয়েটার একটু জিনের সমস্যা আছে। আমি বললাম জিনের সমস্যা? জিনের আবার কি সমস্যা? মানুষের আবার জিনের কি সমস্যা থাকে? আমি তো তোমার কথা বুঝতে পারতেছি না, এটা তুমি কি বলো? জিনের সমস্যা মানে কিসের জিনের সমস্যা? আমার আম্মা বলে তোরে আমি পরে বলবো। আমি বললাম না, তোমার পরে বলার কোনো সুযোগ নেই, তোমার এখনই বলতে হবে। তুমি এখানে বসে আমার কাছে সত্যি কথা বলো যে কি হয়েছে এবং কি সমস্যা, জিনের কি সমস্যা, আমি এটা জানতে চাই। আমার আম্মা বলে তা সময় হইলে সব কিছু জানতে পারবি, এখনই এত জানার জন্য এত উতালায় উঠিস না। আমি বললাম না মা, আমার এখনই জানতে হবে যে আসলেই কি সমস্যা তুমি আমাকে খুলে বলতে হবে। কয়েকদিন পরে তুমি মেয়ের বাড়িতে যাবা, ওখানে এঙ্গেজমেন্ট করে ফেলবা, আমি বিয়ে করবো এই মেয়েরে, তাহলে এই মেয়ের সম্বন্ধে আমার জানতে হবে না? আমার আম্মা বলে মেয়েটার সাথে ছোটোবেলা থেকে একটা জিন আছে। আমি বললাম মেয়েটার সাথে ছোটোবেলা থেকে একটা জিন আছে, তো মেয়ের বাপ মা এটা চিকিৎসা করে না? বলে হ্যাঁ তারা অনেক চিকিৎসা করছে, তারা অনেক কবিরাজ দেখাইছে, অনেক খোনার দেখাইছে, অনেক তাবিজ তোমান ব্যবহার করছে, কিন্তু জিনটাকে সরানো যায় না। এই জিনটা মেয়ের শরীরের সাথে মিশে গেছে, রক্তের সাথে মিশে গেছে, জিনটাকে সরাইতে পারতেছে না এবং তারা এরকম একটা অবস্থার মধ্যে আছে। আমি তখন বললাম তো যে মেয়ের সাথে জিন আছে এই মেয়ের সাথে আমি সংসার করব কেমন করে? আমার আম্মা তখন বলে না না না, এটা এরকম কোনো সমস্যা না, এটা এরকম বড় কোনো সমস্যা না, ওই জিনটা মেয়েটার কোনো ক্ষতি করে না, এই জিনটা মেয়েটার কোনো ক্ষতি করে না, মেয়েটার সাথে আসে থাকে কিন্তু মেয়েটার কোনো ক্ষতি করে না, আর জিন কি আসে নাই এটা তুই বুঝবিও না। আমার আম্মা আমারে বলে। আমি বললাম মা তুমি জানো, পাড়া প্রতিবেশী জানে, মেয়ের মা বাবা জানে, সবাই জানে মেয়ের সাথে জিন আছে, আর তুমি আমারে বলতেছো আমি এটা নিয়ে টেনশন করবো না? আমি না তোমার কথা বুঝি না মা, তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ, তুমি কি বলতে চাচ্ছ? তুমি মেহেরবানি করে আমাকে একটু খুলে বলো তোমার মনের ভিতরে কি চলতেছে। আমার মা তখন আমারে বলে যে বাবা রে,
মেয়েটার সাথে একটা জিন আছে, এটা মেয়েটার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানে, আমরাও জানি, এবং জেনে শুনে আমি এই মেয়েটাকে তোকে বিয়ে করাবো। এবং জেনে শুনে বিয়ে করানোর পিছনে একটা কারণ আছে। আমি বললাম, তা কী কারণ আমারে বলো। আমার মা বলে, মেয়ের বাবা বলছে মেয়ের বাবা তোর বিদেশে যাওয়ার জন্য টাকা দিবে। আমি বললাম, মেয়ের বাবা বলছে আমাকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিবে, এই জন্য তুমি জিনে ধরা একটা মেয়ে আমার বউ বানাইয়া আমার ঘরে নিয়ে আসবা? এবং মেয়ের বাবা যে আমাকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিবে তার কি নিশ্চয়তা আছে? আর মেয়ের বাবা যদি আমাকে বিদেশে যাওয়ার জন্য টাকা দেয়ও, সেই টাকা দিয়ে আমি না হয় বিদেশে গেলাম, কিন্তু আমার বউ যদি একটা জিনে ধরা রুগী হয়ে থাকে, তাহলে আমি এই বউ নিয়ে সংসার করব কেমন করে? মা তখন আমার দিকে তাকায় থাকে, বলে, বাবারে, আমি তোকে বারবার বলতেছি এই মেয়েটার সাথে জিনের তেমন কোনো বড় ধরনের সমস্যা নাই। আর এই মেয়ের বাবা যদি টাকা দেয়, তাহলে সেই টাকা দিয়ে আমি তোর বিদেশ পাঠাবো। তোর মামাদের সাথে কথা বলছে, তোর মামা এক দালালের সাথে কথা বলছে, ওই দালাল তোর বিদেশে নিয়ে যাবে, এবং বিদেশে নিয়ে গেলে আমাদের এই অভাব অনটন আর কিছু থাকবে না। আমরা একটা স্বর্ণালী সকাল দেখতে পাবো। দেখ, তোর ছোটো বোনটার বিয়ের বয়স হয়ে গেছে, টাকার অভাবে তোর ছোটো বোনটাকে বিয়ে দিতে পারতেছি না। যদি তুই বিদেশে যাস, যদি তোর টাকা পয়সা আহ্লাদে হয়, তাহলে তোর ছোটো বোনটাকে আমরা দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো, এবং আমি তোরও একটা ভালো ব্যবস্থা করতে পারবো। আমার আম্মা আমাকে বলতেছে। আমি তখন বললাম যে, তুমি আমার এগুলো কী বলতেছো মা? আমি জিনে ধরা কোনো মেয়ের জীবনে বিয়ে করব না। এই বলে রাগ করে আমি তখন ঘর থেকে উঠে চলে গেছি। ঘর থেকে উঠে মা আমার পিছন থেকে ডাকতেছে, আলী হোসেন, আলী হোসেন, আমার কথা শুন, কথা শুন। আমি আমার মায়ের আর কোনো কথাই শুনলাম না। মায়ের কোনো কথা না শুনে আমি এখান থেকে উঠে চলে গেলাম, মানে শোয়া থেকে উঠে চলে গেছি। এবং উঠে গিয়ে আমি আমাদের বাড়ির অদূরে একটা নীরব জায়গা আছে, ওইটার মধ্যে গিয়ে বসে বসে চিন্তা করতেছি মেয়ের সাথে জিন আছে। আমি ভাবতেছি আমার বড় ভাইয়া টাকার অভাবে, আসলে কিন্তু বড় ভাইয়া এই যে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে বা আমাদেরকে ছেলে চলে গেছে, ভাই কিন্তু ইচ্ছে করে যায় নাই। মানে পরিবারের এই অভাব অনটন ভাইয়ার নিতে পারতেছিল না, ভাইয়ার মাথায় এগুলো ঢুকতেছিল না। সেই ছোটোবেলা থেকে সকালে সূর্য ওঠার পর থেকে রাত পর্যন্ত মানুষের জমিতে কাজ করা ভাইয়ার আর ভালো লাগতেছিল না। আসলে এই জন্যই মূলত আমার ভাইয়া আমাদেরকে ছেড়ে চলে যায়। এখন আমার কথা হচ্ছে, আমার ছোটো বোনটারও বিয়ের বয়স হয়ে গেছে। আমি মানুষের জমিতে কাজবাজ করে যে টাকা বেতন পাই বা যে টাকা আপনার মজুরি পাই, এখন বদলা দিয়ে যে টাকা পাই, ওই টাকা তো আমি আমার মাকে দিই, এবং এই দিয়ে তো আসলে আমাদের পরিবার চলে না। এই দিয়ে তো একটা পরিবার চলতে পারে না। এবং আমার ভবিষ্যৎটা কি? আসলে আমার তো কোনো ভবিষ্যৎ নাই। ছোটো বোনটারও বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, ওরেও বিয়ে দিতে পারি না। দাদা দাদি দুইজন অসুস্থ, বাবাও অসুস্থ। মানে সবার কথা চিন্তা করে আমি তখন নীরবে কান্না করলাম, ওখানে বসে বসে কান্না করতেছি। অ্যান্ড কান্না করতে করতে রাত্র প্রায় তখন 2:30 থেকে 3টার মতো বাজে, অনেক গভীর রাত। ওই রাতের মধ্যে তখন আমার আম্মা গিয়ে আমাকে পিছন থেকে আমার মানে ঘাড়ে হাত দিছে। ঘাড়ে হাত দেওয়ার পর আমি পিছনে ফিরে তাকাইলাম। আমার মা আমারে বলতেছে, বাবারে, আমি জানি তোর মনের বেদন, আমি তোর কষ্ট বুঝতেছি, কিন্তু বাবা, এছাড়া তো আমাদের কাছে আর কোনো পথ খোলা নাই, এছাড়া তো আর অন্য কোনো কিছু করা যাবে না। বাবা, না ভালো, তুই আমার এই প্রস্তাবটা মেনে নে। যদি আমার এই প্রস্তাবটা তুই মেনে নেস, তাহলে তুই আমরা সবাই ভালো থাকবো। তুই না হয় একটু কষ্ট করবি, কিন্তু তোর এই কষ্টের বিনিময়ে তোর গোটা পরিবারটা ভালো থাকবে। সেদিন আমি অভাবের কাছে মাথা নত করে ফেললাম। অভাবের কাছে আমি তখন মাথা নত করে মায়ের ওই প্রস্তাবে রাজি হয়ে গেলাম, এবং মার সাথে ওইখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম। দক্ষিণা বাতাস আসতেছিল, বাতাসের মধ্যে শরীরটা হেলে দিলে মা আর আমি সারা রাত ভোর গল্প গুজব করি। একটা সময় ফজরে আজান দেয়, আজান দিলে পরে মারে আমি বলি, মা তুমি বাড়ি যাও, আমি মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। মা ঘরের দিকে গেল, আমি মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ে আমি তখন বাড়িতে আসছি, ঘরে আসছি। আসার পরে এর পরের দিনই মেয়ে দেখার জন্য যাব। তো ওই দিন মা আমারে বলে, তুই আর কোথাও কাজে টাজে যাইস না, আজকে একটু বাসার মধ্যে রেস্ট কর, কালকে তো আমরা মেয়ে দেখতে যাব। তাই আমি বললাম ঠিক আছে। পরে আমি রেস্ট করলাম। এর পরের দিন সকালবেলা রিক্সা দিয়ে আমি আমার মা রওনা দিলাম মেয়ে দেখার জন্য। আমার ছোটো বোনও যাইতে চাইছিল, কিন্তু রিক্সার মধ্যে দুজনের বেশি জায়গা হবে না, এই জন্য আমার ছোটো বোনকে আর নিয়ে যাওয়া হয়নি। আমি আর আমার মায়ে গেলাম। যাওয়ার পর ওই কবিরাজের বাড়িতে, মানে আপনার ওই যে রুস্তুম ইয়ার বাড়িতে, আপনার ঘটকের বাড়িতে গেলাম। পরে রুস্তুম ঘটক হচ্ছে সাইকেল নিল, উনি সাইকেল দিয়ে যাচ্ছে, আমি আর আমার মা তখন রিক্সা চড়ে এই মেয়ের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে যেটা দেখলাম, বিশাল বাড়ি, মানে আলিশান একটা বাড়ি, মানে সেমি পাকা বাড়ি, এবং মানে অনেক আলোকসজ্জিত, দেখে মনে হয় বড় লোক হবে, ওদের অনেক জায়গা সম্পত্তি আছে। পরে আমরা উঠানের মানে বারান্দার মানে আপনার কি বলে গার্ডার মধ্যে নামলাম। নামার পর আমাদেরকে উঠানের মধ্যে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে মেয়ের বাবা মা দুজনেই যথেষ্ট পরিমাণে আন্তরিক, মানে অনেক ভালো। মানে আমরা যাওয়ার পর আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করতেছে। পরে বারান্দায় নিয়ে বসাইলো। বারান্দায় বসানোর পরে এই জাস্ট বারান্দায় গিয়ে বসছি, ঠিক তখন থেকেই ঘরের মধ্যে আমি একটা চিৎকারের শব্দ পাচ্ছি।
মানে যে মেয়ের বিয়ে, ওই মেয়ে খুব জোরে জোরে বলতেছে, তোরা আমারে বিয়ে দিবি না, তোরা নিজের পাপ নিজেরাই কানতেছিস, তোরা নিজেরা মরবি, এরকম কোনো কাজ করিস না, এরকম কাজ করলে তোরা মারা পড়বি, এগুলো বলতেছে, মানে জোরে জোরে বলতেছে। পরে আমি বললাম, মা এগুলো কি বলে? তা মেয়ের বাবা তখন আস্তে আস্তে করে আমার কাছে আসছে, আমার কাছে আইসা বলে, তোমার নাম কি আলী হোসেন? আমি বললাম, জি আমার নাম আলী হোসেন। বলে, আমি কুলসুমের বাবা। তো আমি জানতে পারি যে প্রথমেই মেয়ের নাম হচ্ছে কুলসুম। বলে, আমি কুলসুমের আব্বু। আমি তো সালাম দিলাম, সালাম দিয়ে পায়ে হাত দিয়ে ওনার পা পা কদম মুছে করতেছি। পরে আমার বলে, বাবা বসো। পরে উনি আমার হাতে ধরে ওই সময় কান্না করে দিল, মেয়ের বাবা হাতে ধরে কান্না করে দিয়ে বলতেছে, বাবা রে, আমার মেয়েটার সমস্যা আছে এবং এই কারণে আমার মেয়েটার আমি বিয়ে দিতে পারি না, এবং তুমি বাবা যদি আমার মেয়েটাকে বিয়ে করো তাহলে আমি তোমার কাছে চিরঋণী থাকবো। আর তোমার মাকে আমি বলছিলাম যে আমি তোমার বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। তোমার বিদেশ যেতে যেরকম টাকা পয়সা লাগে সেরকম টাকা পয়সা আমি ম্যানেজ করব, এবং ম্যানেজ করে দিয়ে আমি তোমাকে বিদেশে পাঠাবো। এখন কি আর করব বলো বাবা, আল্লাহ আমার মেয়েটারে একটা রোগ দিছে, আমি তো মেয়ের বাবা, আমি তো আর মেয়েটারে ফালাই দিতে পারি না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি মন খারাপ করেন না, আল্লাহ তাআলা যা করে অবশ্যই ভালোর জন্যই করে, আল্লাহ দুনিয়াতে যা কিছু করে বান্দার ভালোর জন্যই করে। আচ্ছা ঠিক আছে, আপনি মেয়ে দেখানোর ব্যবস্থা করেন। পরে তারা অনেকক্ষণ পর্যন্ত মেয়েরে আমার সামনে আনার চেষ্টা করছে, কিন্তু মেয়ে আমার সামনে আসে না, মেয়েরে আমার সামনে আনতে পারে না। এবার আমার আম্মা তখন উঠে গেছে, ঘরের মধ্যে গেছে, এবং ঘরের মধ্যে যাওয়ার পরে আমার আম্মা তখন আমারে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে যে আলী হোসেন আয় ঘরের মধ্যে আয়, আলী হোসেন আয় ঘরের মধ্যে আয়। এইটা বলার পরে আমি তখন ঘরের মধ্যে গেলাম। ঘরে যাওয়ার পরে দেখি যে আমার মা মেয়ের এক হাতে ধরে আছে এবং মেয়ের মা মেয়ের আরেক হাতে ধরে আছে। মেয়ে মানে রেগে মেগে ফুলে যাচ্ছে, কিন্তু মেয়ে দেখে ভাই আমি অবাক হয়ে গেলাম। আমি ছবিতে যে মেয়ে দেখছিলাম দেখে মনে হলো বয়স অনেক কম বয়স, কিন্তু বাস্তবে মেয়ে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে মেয়ের বয়স আমার বয়সের ডাবল হবে। মানে আমার যে বয়স, আমার এই বয়সের ডাবল হবে মেয়ের বয়স। মানে খুবই বয়স্ক একটা মেয়ে, এক কথায় বলতে গেলে অনেক বয়স্ক। তো আমি চিন্তা করতেছি যে এত বয়স্ক মেয়ে, এমনি দেখতে শুনতে সুন্দর, মানে এটা সত্যি কথা অনেকটা সুন্দর, অনেক রূপবতী অ্যান্ড দেখার মতো একটা মেয়ে, কিন্তু সমস্যা হচ্ছে মেয়ের অনেক বয়স হয়ে গেছে, দেখে বোঝা যায় অনেক বয়স্ক। পরে আমার আম্মা তখন আমারে ডাক দিল, আলাদা ডাক দিয়ে বলতেছে, বাবা কি বলস তুই? আমি বললাম, আসছি তো বিদেশ যাওয়ার জন্য, বিদেশ যেতে পারলেই হয়। এবার আম্মা তখন একটা আংটি আমার হাতে দেয়, মেয়ের হাতে তখন আংটিটা পরাই দিই। মেয়ের আব্বা তখন বললো, আজকে তো মঙ্গলবার, তাহলে সামনে শুক্রবারে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি, আপনারা কতজন আসবেন? আমার আম্মা তখন বলে, আমাদের তো লোকজন বেশি নেই, আমরা 10-15 জনের মতো আসবো। মেয়ের আব্বা বলে, আপনারা আরও লোকজন আসলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই ফাইনাল। এবং এরপরে মেয়ের বাবার সাথে আমাদের এই কথাবার্তা হলো, মেয়ের আব্বার সাথে কথাবার্তা হলো, এবং কথাবার্তা হলো যে আমরা 10-15 জন নিয়ে শুক্রবারে যাব। তো যেমন কথা তেমন কাজ, শুক্রবারে সকালবেলা আমার মা আমার বাবা মোটামুটি এলাকার যে গণ্যমান্য কিছু লোক আছে ওদেরকে ডাকলো, ডেকে একটা মাইক্রোবাস আমার আব্বু ভাড়া করলো, এবং মাইক্রোবাসে করে আমরা তখন মেয়ে উঠে আনার জন্য, মানে বিয়ে করার জন্য যাচ্ছি। তো বর সাজলাম, পাগড়ি পরলাম, সব কিছু পরে মেয়ে আনতে গেছি, এবং মেয়ে আনতে যাচ্ছি যে বারবার মানে আমার মনের ভিতরে একটা কথাই জাগতেছে, এই মেয়ের সাথে আমি কিভাবে সংসার করব। মেয়ে তো পুরোই পাগল, মানে একদম সম্পূর্ণই তো পাগল, এরকম পাগলের সাথে আমি কেমনে সংসার করব। পরে এই করতে করতে মেয়ের বাড়িতে গেলাম, যাওয়ার পরে তো কাজী আসলো, এসে কলমা পড়াইলো, মেয়ের পক্ষ থেকে কলমা পড়ায় বিয়ে হয়ে গেল। 1টার দিকে আমাদের 1:30টার দিকে আমাদের খাওয়া দাওয়া সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। 1:30টার দিকে আমি তখন মেয়ে নিয়ে রওনা দিছি। তো মেয়ে নিয়ে রওনা দিছি, ভাই আমার তখনও ভয় লাগতেছে যে আমি কি নিয়ে যাচ্ছি। আমি তো জেনে শুনে মানে একটা জিনকে বিয়ে করছি, মানে এক কথায় বলতে গেলে জেনে শুনে একটা জিনকে আমি বিয়ে করছি। পরে মেয়েরে মাইক্রোবাসে উঠাইলো, আমার পাশে বসাইছে, মেয়ে আমার দিকে তাকায় না, শুধু মেয়ে আপনার ঘুম 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 করতেছে। মানে এক কথায় বলতে গেলে মানুষকে জিনে ধরলে মানুষ যেরকম করে না, মানে এরকম স্বাভাবিক, মানে ওরকম আচার আচরণ করতেছে। তাই আমি কিছু বললাম না। রাতের বেলায় মানে দিনের বেলায় তখন মেয়েরে নিয়ে বাড়িতে আসছে। আসার পরে যেহেতু আমার শত হইলেও তো বিয়ে করছি, আমার বোন তখন হলো বাসরঘর তৈরি করছে, আরও এলাকার গণ্যমান্য লোক অনেকের আছে, ভাবিনা, এরা এসে বাসরঘর তৈরি করে দিল। এবার বাসরঘর রেডি হয়ে গেল, এবং বাসরঘর রেডি হওয়ার পর আমি তখন বৌনিয়া বাসরঘরে ঢুকবো, বৌনিয়া বাসরঘরে ঢুকবো। তো এখন ও আগে ঢুকছে, মানে ও আগে ঢুকছে, আমি পরে ঢুকবো। আমি ঢুকে দেখতেছি কি বাসরঘরের পাশে মানে যে খাট আছে, খাটটা তো ফুল দিয়ে সাজাইছে, খাটের পাশে একটা চেয়ার আছে, চেয়ারের মধ্যে বসে আছে, কিন্তু একটা পা উপরের দিকে তুলে একটু ভয়ঙ্করভাবে বসে আছে। মানে ঘরের মধ্যে ঢুকে আমার ভয় লেগে গেছে, মানে আমার ঘরে ঢুকা মাত্রই আমার কলিজায় মনে হয় পানি নাই, মানে তো ভয় লেগে গেল যে কী রে এটা কি, এইভাবে পা তুলে বসে আছে একদম ভয়ঙ্করভাবে। আমি না বুঝতে পারতেছিলাম না যে এটা কি। পরে আমি আস্তে আস্তে করে কাছে গেলাম, কাছে যেয়ে আমি খাটের উপরে বসে আমি বলতেছি, কুলসুম তুমি কিছু খাবা?
এমনি মানে ভয়ে ভয়ে বলতেছি যে কুলসুম তুমি কিছু খাবা, আমারে বলতেছে আমি তোরে খাবো, মানে ডাইরেক্ট বলতেছে আমি তোরে খাবো। আমি তখন বললাম তা এগুলো কী বলতেছো, আমারে খাবা, তা কিছু খাবা, বলে আমি তোরে খাবো, বললাম না আমি তোর মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। পরে আমি বললাম এরকম আস্তে কথা বলো, কারণ আশেপাশে লোকজন আছে, আমার ওই লোকজন থাকলে কী হয়েছে, এই তুই জানোস না আমার বিয়ে হয়েছে, তুই জানোস না আমার বিয়ে হয়েছে, আজকে আমার বিয়ে হয়েছে 10 বছর। এমনি বলে আজকে আমার বিয়ে হয়েছে 10 বছর। আমি বললাম তা তোমার বিয়ে হয়েছে 10 বছর, কার সাথে বিয়ে হয়েছে? বলে আমার যার সাথে বিয়ে হয়েছে ওর নাম শুনলে তুই প্রস্রাব করে দিবি, ও আমার এরকম করে বলে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কার সাথে বিয়ে হয়েছে আমি তো শুনি, যদি প্রস্রাব করে দিত দিলাম। আমার বলে জিনের বাসার সাথে, জিনের বাসার সাথে আমার বিয়ে হয়েছে, আর শুনবি? আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি, আমি তাকিয়ে থেকে বলতেছি জিনের বাসার সাথে কি মানুষের বিয়ে হয়, জিন জাতির সাথে কি মানুষের বিয়ে হয়? ও আমার বলে হয়েছে, আজ থেকে 10 বছর আগে ওর সাথে আমার বিয়ে হয়েছে, ও আমার স্বামী, আমি ওরে বিয়ে করছি। এই তুই কোন সাহসে তুই আমার বিয়ে করলি, তুই কোন সাহসে আমার বিয়ে করলি, এই তোর মরার কি কোনো ভয় নাই, তুই তো মারা পড়বি, আমারে বলতেছে। আমি বললাম কুলসুম আল্লাহ মানে আল্লাহ যতটুকু হয়াত দিয়েছে ততটুকুই তো বাঁচবো, এর বেশি তো আর বাঁচবো না, আর এর বেশি তো কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারবেও না। ও তখন আমরা বলে তোর বড় বড় কথা, তোর নীতির কথা বেরিয়ে যাবে, তোর বড় বড় কথা বেরিয়ে যাবে, তোর বড় বড় কথা আমি বের করব, মানে খুব মানে ভয়ঙ্করভাবে ওই কথাগুলো বলতেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি বের করো, আমার বড় বড় কথা বের করো, তুমি আমার মাইরো কাইটো এবং তোমার যা যা করতে মন চায় তুমি করো, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা চলো এবার শুয়ে পড়ি। আমার বলে না আমি তোর সাথে শুবো কেন, আমি আমার স্বামীর সাথেই ঘুমাবো, আমার স্বামী আছে, আমি তোর সাথে কেন ঘুমাবো? আমি বললাম কুলসুম পাগলামি করো না, আমি তোমার কলমা কাবিন করে বিয়ে করে আনছি এবং আইনত তুমি এখন আমার বউ, তাই যেহেতু তুমি আমার বউ তুমি আসো আমরা একসাথে শুই, তুমি এরকমটা করো না। ও আমারে বলতেছে তুই কী বলিস রে, এই তুই কী বলিস, তুই কি আমার কথা বিশ্বাস করিস না, তুই কি আমার সাথে দুষ্টমি করিস, শয়তানি করিস? আমি বললাম না না না, আমি তোমার সাথে দুষ্টমি শয়তানি কেন করতে যাব, আমি তোমার স্বামী, আর আমি তোমার স্বামী হয়ে আমি তোমাকে বললাম যে চলো আমরা ঘুমিয়ে যাই, আমরা শুয়ে পড়ি। ও আমার বলে আমি বারবার বলতেছি আমি তোর সাথে শুবো না, আমি তোর সাথে ঘুমাবো না, আমার স্বামী আছে, আর যদি ঘুমাইতেই হয় আমি আমার স্বামীর সাথে ঘুমাবো, আমি তোর সাথে কেন ঘুমাবো? মানে ও যে আচার আচরণ করতেছে বা যেভাবে কথাবার্তা বলতেছে, মানে খুব স্বাভাবিকভাবে কিন্তু ও কথাবার্তাগুলো বলতেছে না, মানে খুব রাগান্বিতভাবে বলতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাইলে ঘুমাইবা, না ঘুমাইলে নাই, তাহলে আমি ঘুমাইয়া যাই, এইটা বলছি। ভাই তখন কিন্তু মনের মধ্যে কিন্তু মানে ভয় কিন্তু কাজ করতেছে, ভয়ে মনে হয় পুরো শরীর আমার মানে হিম মেরে আসতেছে এমন একটা অবস্থা। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাইলে আমি শুয়ে যাই। পরে এটা বললাম যে ঠিক আছে শুয়ে যাই। এবার আমি আস্তে শুয়ে গেছি, শুয়ে কান চোখে ওর দিকে তাকায় আছি। যোগু বসে আছে, বসে বসে হাতের মধ্যে কি জানি গুনতেছে, একটা পা উপরে আর একটা পা মাটিতে দিয়া বৈশা হাতের মধ্যে গুনতেছে কি জানি, একদম নববধূ সাজে বউ সেজে আছে। পরে হাতের মধ্যে গুনতেছে। আমি তখন যেহেতু সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, গেলাম বিয়ে শাদী করলাম, বিয়ে করে আসলাম, অনেক ক্লান্ত না, কখন জানি ভাই আমার ঘুম চলে আসছে আমি বুঝতে পারিনি, আমি ঘুমিয়ে গেছি। এবং ঘুমিয়ে যাওয়ার পরে রাত্র আনুমানিক সম্ভবত 2টা বাজে, মানে 2টা আড়াইটা বাজবে এরকম সময় আমার ঘুমটা ভেঙে গেছে হঠাৎ করে ঘুমটা ভাঙছে। এবং ঘুমটা ভাঙার পরে আমি খাটের দিয়ে মানে চেয়ারের দিকে তাকিয়ে দেখতেছি ও চেয়ারে নাই, মানে ও চেয়ারে বসা নাই। বিষয়টা খুব একটু চিন্তা করে দেখবেন, চেয়ারের মধ্যে নাই। এবং আমি খাটের আমার পাশে তাকিয়ে দেখতেছি আমার পাশেও নাই। পরে আমি চিন্তা করলাম ও মনে হয় বাইরে গেছে, মনে হয় বাইরে চলে গেছে। এই বলে আমি তখন লাফ দিয়ে খাট থেকে উঠলাম, উঠার পরে জুতা পরলাম, জুতা পরে গিয়ে দেখি যে আমার দরজা লাগানো, মানে দরজাটা ভিতর থেকে লাগানো। এখন দরজাটা ভিতর থেকে লাগানো দেখা মানে ওই সময় তো আসলে এরকম কাঠের একটা মানে 2 পাশে দরজা ছিল, কিন্তু কাঠ দিয়ে এভাবে লাগাই দেওয়া হতো, কাঠের এটা ভিতর থেকে লাগানো। তা আমি চিন্তা করলাম যে ও আবার খাটের নিচে ঢুকে গেল কি না, বা ওর সাথে যেহেতু জিন আছে এবং জিন তো কী করে না করে তার কোনো ঠিক নেই, এখন দেখা গেলো যে আবার খাটের নিচে ঢুকে গেছে কিনা। পরে আমি খাটের নিচে তাকাইতে আসছি, খাটের নিচে দেখতেছি যে খাটের নিচে আছে না, খাটের নিচেও নাই, পুরো ঘর আমি তন্ন করে খুঁজতেছি, ঘরের কোনা কাঞ্চিতে সব জায়গায়, কিন্তু কোথাও ওরে পাই না, মানে কোনো জায়গার মধ্যে কিন্তু ও নাই। এবার যখন ওরে আমি পাইতেছি না, নাই মানে কোনো জায়গায় আমি ওকে দেখতেছি না দেখার পরে আমার ভিতরে তখন ভয় ঢুকে গেছে, কিরে ও কোথায় চলে গেল, ঘরের দরজা লাগানো। এবার আমি ঘরের দরজাটা খুলে বেরোইলাম। ঘরে বাইরে যাওয়ার পরে বারান্দায় গিয়ে দেখতেছি চারদিকে একেবারে শুনশান নীরবতা, কোনো মানুষ নাই, কোনো সরা শব্দ নাই, যে যার মতো করে সবাই ঘুমিয়ে আছে। পরে এদিক সেদিক তাকাইতেছেন, লজ্জার বিষয় নতুন বউ, মানে কারো কাছে যে বলবো, কাউকে ডাকবো, এরকমটাও আসলে মানে ইজ্জতে বাঁচতেছে যে কিভাবে মানুষকে ডাকবো বা কিভাবে বলবো যে আমার বউ ঘরে নাই, বউরে খুঁজে পাচ্ছি না।
একটা মান সম্মানেরও তো চিন্তা আছে, মান সম্মানের কথাবার্তা আছে। তাই আমি এদিক সেদিক বিভিন্ন দিকে মানে চাইতেছি, ডাকতেছি, মানে দেখতেছি, কিন্তু কাউরে দেই না। অনেকক্ষণ পরে আসতে মায়ের দরজার কাছে গিয়ে মারে ডাকতেছি, ও মা, মা, দুইটা ডাক দিলাম, মা দরজাটা খোলো, দরজাটা খোলো। এই বলার পরে মা তখন দরজা খুলছে, খুলে বলে, কিরে বাবা, কী হয়েছে, এত রাতের বেলা কী হয়েছে, তোর বউর কোনো সমস্যা? আমি বললাম, মা, বউর তো কোনো সমস্যা নাই, বউই তো নাই। আমার আম্মা বলে, কী বলিস, বউ নেই মানে, এটা কী ধরনের কথা? আমি বললাম, হ্যাঁ মা, আমি যেটা বলছি সেটাই, আমার ঘরের মধ্যে কুলসুম নাই। আমার আম্মা বলে, কই গেছে? কোথায় গেছে মা, এটা তো আর আমি জানি না, কোথায় চলে গেছে, কই গেছে এটা আমি জানি না, আমি শুধু এটুকুনে জানি যে ও ঘরের মধ্যে নাই। আমার আম্মা বলে, তা ঘরের মধ্যে নাই তা কোথায় গেল, ঘরের মধ্যে নাই তা কোথায় গেল? আমি বারবার আমার মারে বলতেছি, মা কোথায় গেছে এটা তো আমি বলতে পারি না, ও নাই। মা বলে, এটা কোনো কথা হইলো, তুই ঘরে ছিলি না? আমি তো বললাম যে মা, এই ঘটনা, এই ঘটনা, মানে এই আপনার এই ইয়ের উপরে, চেয়ারের উপরে বসেছিল, আমি বারবার ডাকছি, ও আমার কথা শুনে আসে নাই, এবং এরপরে আর আমি ওকে দেখতে পাচ্ছি না, ও কোন দিকে চলে গেছে, কোথায় চলে গেছে, ওরে আর আমি খুঁজে পাই না। আমার আম্মা তখন আমার গালাগালি করতেছে, এটা কোনো কথা, এটা কী ধরনের কথা, একটা বউ চলে গেল ঘরের মধ্যে থেকে। আম্মা তখন ওইটা কী করলো, হারিকেনটা নিল। হারিকেনটা নেওয়ার পরে আমার আম্মা তখন ওরে খুঁজতে শুরু করছে। আম্মা বেরোইছে, আম্মা বেরোয় আস্তে আস্তে এদিকে সেদিকে, আমাদের কানাকাঞ্চি, ড্যাগডা মাগডা যা আছে সব দিকে খোঁজাখুঁজি করতেছে, ও কোথাও নাই, কোথাও নাই নেই। এবার আস্তে আস্তে করে আমার বোন উঠে গেল, বা বাড়ির যে আত্মীয় স্বজন, আমার যারা মেহমান আছে, এরাও সবাই বিষয়টা বুঝে গেল যে আমার বউ ঘরে নাই, আমার বউ ঘর থেকে চলে গেছে। এবার সবাই তখন আস্তে আস্তে ঘুম থেকে উঠছে, উঠা ওরে খোঁজা শুরু করছে, মানে কুলসুমরে খুঁজতেছে। আমার আত্মীয় স্বজন যারা ছিল, পাড়া প্রতিবেশী যারা ছিল, মানে সবাই যে যার মতো করে কুলসুমকে খুঁজতেছে, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছে, খোঁজাখুঁজি করতে 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 নাই। মানে আমি তো একদম পুরা নিরাশ হয়ে গেলাম, মানে আপনার ফুসকুনি বারে বসে বসে কান্না করতেছি যে সকালে মুখ দেখাবো কেমন করে, সকালে গ্রামের মানুষের কাছে আমি আমার চেহারাটা কেমন করে দেখাবো, আমার বউ রাতের অন্ধকারে পালায় গেল, এবং পালাইলো কীভাবে, আমি এটাও মানে মানে বুঝতে পারতেছি না। যেটা ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো, এবং ভিতর থেকে যদি ঘরের দরজা লাগানো থাকে তাহলে একটা মানুষ কিভাবে বাইরে গেল, ভিতর থেকে দরজাটা লাগানো, তা মানুষটা বাইরে গেল কেমন করে, মানে আমি এইটাই মিলাইতে পারতেছি না কোনোভাবে, যে ভিতর থেকে যদি দরজাটা লাগানো থাকে তাহলে একটা মানুষ বাসার বাইরে কেমনে যায়, কিভাবে যায়, আমি এটা বুঝে উঠতে পারতেছি না, মানে এইটা আমার মাথার মধ্যে আসতেছে না। যাই হোক, এরপরও আমি পড়ে আসি, বসে আছি যে দেখা যাক কী হয়, বা কী হয়, আমি ওরকমভাবেই করতেছি। এমন করতে করতে হঠাৎ করে আমার বোনে দিছে চিৎকার, আমার বোনে দিছে চিৎকার, ঘরের মধ্যে থেকে চিৎকার দিয়ে বলতেছে, ও ভাইয়া, ও ভাইয়া, তাড়াতাড়ি আসো, ভাবি তো ঘরের মধ্যে। আমার বোন বলতেছে, ভাবি তো ঘরের মধ্যে। এইটা বলার পরে সবাই আমি দিলাম দৌড়, আমার মাও দিল দৌড়, আরও কয়েকজন ছিল বাড়ির মধ্যে, এরা সবাই দৌড়ে দেখতেছে কুলসুম খাটের উপর শুয়ে আছে, একদম নর্মালি একটা মেয়ে যেরকম শুয়ে থাকে এমন করে শুয়ে আছে। আমার আম্মা এবার আমার গালাগালি করতেছে, এই অসভ্য, এই শুয়োর, এই বেয়াদব, তুই এটা কী করলি, এই তুই কী করলি, তোর বউ তোর ঘরের মধ্যে, তাতে তুই তোর বউরে খুঁজতে সারা গ্রামবাসীরা জায়গায় দিলি, বাড়ির জায়গায় দিলি। আমি বললাম, মা তুমি বিশ্বাস করো, কুলসুম ঘরে ছিল না, কুলসুম মনে হয় এইমাত্র ঘরে আসছে। আমার মা বলো, তোর বোন ঘরের দরজায় বসে আছে, এরপরে সবাই এখানে বসা, তাও কুলসুম ঘরে ঢুকলো কেমন করে, এটা তুই কী বলিস? আর আমরা পুরো এলাকা, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও কুলসুমরে পাইলাম না, তা কুলসুমকে হাওয়া যে হাওয়া হয়ে ঘরের ভিতর ঢুকে গেল। আমার মারে বলতেছে, মা আমি তো নিজেও বুঝতেছি না, আর তোমার তো আমি বারবার বলছি যে কুলসুম যখন ঘরের মধ্যে আমার সাথে ছিল, মানে কুলসুম যখন ঘরের মধ্যে ছিল না, তখনও ঘরের দরজাটা বাইরে থেকে লাগানো ছিল। আমার আম্মা বলে, আর নাটক দেখাইস না, আর তামাশা দেখাইস না, আর দেখাইস না, এবার ঘরে যা, এইবার আল্লাহর হস্তে বউ নিয়ে ঘরে যা। আম্মা যখন বলতেছে বউ নিয়ে ঘরে যাওয়ার জন্য, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তখন ঘরে যাই। এবার আমি কুলসুমরে ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে দরজাটা লাগাই দিছি, লাগাই দিয়া আমি ওর দিকে তাকে, ও ভাই মুসকে মুসকে হাসতেছে, মানে মুসকে মুসকে হাসতেছে দেখে আমার ভিতরে আরও ভয় লাগতেছে, ও হাসতেছে। এবার আমি বললাম, কুলসুম কই গেছিলা তুমি, এমন করেই বলতেছে। আমার বলে, আমার স্বামীর কাছে। আমি বললাম, তুমি তোমার স্বামীর কাছে, আমি তো তোমার স্বামী। ও বলে, তুই আমার কিসের স্বামী, তুই তো আমার স্বামী না, আমার যে অরিজিনাল স্বামী, আমি আমার অরিজিনাল স্বামীর কাছে গেছি। আমি বললাম, তোমার অরিজিনাল স্বামী তো আমি আজকে তোমাকে বিয়ে করে কলমা কাবিন করে তোমার আমি ঘরে আনছি, তা আমি তোমার স্বামী না, এরপরে তোমার অরিজিনাল স্বামী কোত্থেকে আসে? ও আমার বলো, আমি তো তোরে বারবার বলছি যে তুই কখনোই আমার স্বামী না, আমি আরও 10 বছর আগে বিয়ে বসছি, আমার স্বামী একটা জিন। পরে আমি ওর সাথে এরকম কথা বলতে বলতে ওর সাথে শুইছি, অ্যান্ড শোয়ার পরও আমার একটা লাথি মারছে, বিশ্বাস যদি করেন এত জোরে লাথি মারছে যে লাথিটা আমার মানে কোমরে লাগছে। আমি এই যে ফুলের মালা টালাগুলো বাসর করছিল, এই ফুলের মালা টালা নিয়ে আমি খাটে মানে বাইরে পড়ছি, এবং পড়ার পর আমার আম্মা পাশের রুম থেকে বলতেছে, কিরে বাবা কী হয়েছে? চিন্তা করেন কত জোরে লাথি মারছে। পরে আমি বললাম, না মা কিছু হয় নাই মা, কিছু হয় নাই।
কিছু হয় না এটা বললে আমি তখন চেয়ারের মধ্যে বসে আছি এবং ওর দিকে তাকে শুয়ে আসো। আমার বলো, খবরদার আমার পাশে শুইতে আসবি না, আমার পাশে শোয়ার মতো এরকম সাহস দেখাইস না, তাহলে মারা পড়বি, কম বয়সে মারা পড়বি, ওইরকম করে আমাকে ধমক দেয়। পরে আমি ওর সাথে আর কোনো কথা বললাম না, ওই চেয়ারের মধ্যে বসে আছি। এবার চেয়ারের মধ্যে বসে আমি চেয়ারের মধ্যে আস্তে করে ঘুমাই গেছি। তা ফজরা আজান দিল, আজানে শুই না আমি তখন ঘুম থেকে উঠছি, উঠে হাত মুখ ধুইয়া মসজিদে গেছে নামাজ পড়ছি। নামাজ পড়ে আসছে, আমার আম্মা বুঝতে পারছে যে কিছু একটা আমার সাথে চলতেছে। ওই দিন আবার কুলসুমিদের বাড়ি থেকে মানুষ আসবে, ওদের বাড়ি থেকে মেহমানরা আসবে, তো সবাই মোটামুটি প্রস্তুতি নিতেছে যে ওদের বাড়ি থেকে মানুষ আসবে, ওরা দেখবে। পরে ও আর দিনে 10টা-11টার দিকে ওদের বাড়ি থেকে তখন আস্তে আস্তে করে লোকজন আসছে, মানে কুলসুমের বাড়ি থেকে, এবং আসছে, খাওয়া দাওয়া করছে, করে ওরা কুলসুমকে নিয়ে যাবে। তা কুলসুম তখন ওর বাবার সাথে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই দিন রাতের বেলায় আমি আমার মারে বলতেছি, মা তুমি গতকালকে রাতের ঘটনাটাকে তুমি কোনো রকমের ফালতু ঘটনা হিসেবে নিও না, যে এটা কোনো দুষ্টমের কথা না। মা আমি সত্যি কথা বলতেছি, ও খাটের উপরে, ও ঘরের মধ্যে ছিল, ঘরের দরজা ভিতর থেকে লাগানো ছিল। আমার মা আমারে বলে, মনে হয় ও খাটের নিচে লুকিয়েছিল, মা আমারে বলে। আমি বলি, মা আমি যখন ঘুমটা ভাঙছে দরজাটা লাগানো দেখে আমি সর্বপ্রথম খাটের নিচে দেখছি। আমার ঘরে তো তেমন কোনো দামি দামি আসবাবপত্র নাই যে ও কোথাও লুকাইতে পারবে। আমি খাটের নিচে তন্ন করে ওরে খুঁজলাম, ও খাটের নিচে নাই, খাটের নিচেও নাই, ও ঘরের কোথাও নাই, ঘরের কোনা কাঞ্চি আমি প্রত্যেকটা জায়গায় ওরে খুঁজছি, ও কোথাও নাই। আমার আম্মা তখন আমারে বলে, তুই কী বলিস এগুলা? আমি বলে, আমি তোমার যা বলতেছি আলবাত সত্য কথা বলতেছি, আমি ওরে কোথাও খুঁজে পাই নাই। তুমি যে বলো আমার কোনো কথা বললে তো তুমি আমার কথার কোনো দাম দাও না, কোনো মূল্যায়ন করো না। আসলে মা আমারে তোমরা জেনে শুনে কী বিয়ে করাইছো? আসলে মা না জেনে আমার কপালে কী আছে? এরকম করতে করতে এর পরের দিন আমি বললাম যে আমি কুলসুমরে আনতে যাব না। 3 দিন হয়ে গেছে আমি ওরে আনতে যাই না, কারণ আমার ভিতরে ভয় কাজ করে। 3 দিন পরে আমার মা তখন কুলসুমিরে আনার জন্য ওদের বাড়িতে গেছে, আমার মা আর আমার বোন। আমার মা আমার বোন গিয়া কুলসুমকে নিয়ে আসছে, এবং আসার সাথে আমার আম্মা 1 লক্ষ টাকা নিয়ে আসছে সাথে করে। 1 লক্ষ টাকা সাথে করে আনছে। আইনা ওই 1 লাখ টাকা থেকে মা আমারে কিছু টাকা দিল, তুই পাসপোর্ট বানা। পরে পাসপোর্ট বানানোর জন্য আমাকে টাকা দিয়েছে। আমি তখন ওই টাকা দিয়ে পাসপোর্ট বানানোর জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করি। কিন্তু রাতের বেলায় কুলসুমি ঘুমায় খাটে, আমি ঘুমাই নিচে। কুলসুমি খাটে ঘুমায়, আমি নিচে ঘুমাই। তবে একটা কথা ভাই, শুধু এটাই বলি, অনেক কথাই বুকের মধ্যে জমা আছে, সব কথা বলতে পারি না, শুধু এটাই বলি, একটা স্বামী স্ত্রী সম্পর্ক করলে খাট যেভাবে নড়ে বা নারী যেভাবে শব্দ করে, আমি কুলসুমের সেই শব্দটা পাইতাম। মনে ওর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে এবং খাটটা নড়াচড়া করতেছে। আমি নিজের চোখে খাটের নিচে শুয়ে এগুলো দেখতাম, কিন্তু আমার সাহস হইতো না যে আমি খাটের উপরে কি হয় এটা দেখব। মানে এরকম সাহস আমার দিত না। এক একটা রাত আমার কাছে এক একটা কিয়ামতের মতো কাটতো, যে প্রতিটা রাত আমি একটা বিষণ্ণতার মধ্যে কাটাইতাম, ভয় ভীতির মধ্যে কাটাইতাম। এক একটা রাত কবে কাটবে, রাত পেরিয়ে কখন সকাল হবে, আমি সেই অপেক্ষা করতাম যে সকালটা কবে হবে, সূর্যটা কবে উঠবে। মানে ভিতরের এই ভয়টাকে আর নিতে পারতেছিলাম না আর কি, এত বেশি ভয় ভীতি কাজ করতেছিল। যাই হোক, এক পর্যায়ে তখন আমি আপনার সকাল হয় এবং আমি উঠে, সকাল হলেও প্রতিদিন গোসল করে এবং প্রত্যেক দিন সকালবেলাও নর্মালি গোসল করে, কিন্তু আমার সাথে ওর কোনো কিছুই হয় না, কিন্তু গোসল করে এসে কোরআন শরীফ পড়ে, আবার নামাজও পড়ে, মানে সব কিছু ঠিক আছে, নামাজও ঠিক, কোরআন পড়াও ঠিক, গোসলও ঠিক। কিন্তু স্বামীর জায়গায় অন্য কেউ, স্বামীর জায়গায় আমি নাই, আমিও স্বামীর জায়গায় নেই। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন কাটলে একটা সময় আমার পাসপোর্ট হয়ে গেছে। এবং পাসপোর্ট বেরিয়ে আসার পর আমার আম্মা তখন কুলসুমের বাবার কাছ থেকে টাকা নিল, টাকা নিয়ে আমার ভিসার জন্য আমার ভিসা জমা দিল, আমার ভিসা হয়ে যাবে। মানে আমার একটা চিন্তা ভাবনা, আমার মায়েরও চিন্তা ভাবনা হইলো, তোর ভিসাটা হয়ে যাক, তুই চলে যা, তুই আগে বিদেশ চলে যা, এবং বিদেশ চলে যাওয়ার পরে পরে যদি মেয়ে আমাদের সাথে থাকলে থাকবে, আর যদি চলে যায় তাহলে চলে যাবে, আগে তুই বিদেশে গিয়ে সেটেল হয়ে যা। আমিও তখন এটাই চিন্তা করতেছি, আমি বিদেশে চলে যাই এবং পরে চিন্তা করা যাবে, এরপরে চিন্তা করা যাবে, পরে। এই চিন্তা ভাবনা করে আমি তখন করলাম কি, এইভাবেই পড়ে আসছি। এভাবেই তখন আমার আম্মা টাকা জমা দিল, প্রায় আমি 7 মাসের মতো কুলসুমের সাথে সংসার করি। কিন্তু ভাই আমি আপনাকে বলি, কিছু বিষয় আসলে না বললে আপনারা বুঝবেন না। মানে এরকম হতো যে প্রতিটা রাতেই আমি এই দৃশ্যগুলো চোখে দেখতাম, কিন্তু কোনো দিনও আমার মানে রাতের বেলা আমার যদি প্রস্রাবে ধরতো, আমার প্রস্রাবে পেট ফেটে যেত, আমি তারপরও প্রস্রাব করার জন্য ঘরের বাইরে যাইতাম না। মানে এতটা ভয়ে থাকতাম যে খাটের উপর থেকে যে সাউন্ডটা আমি শুনতে পেতাম, আমার এতটা ভয় ভীতি থাকতো মনের মধ্যে, এতটা ভয় কাজ করতো যে আমি খাটের উপরে কি হয় মানে এই দৃশ্যটা দেখার মতো সাহস আমার কাটে নাই। এবং ও কিন্তু কোনো রান্নাবান্না করতো না, কিছুই করতো না, আমার আম্মা নিজে রান্নাবান্না করতো, এনে ওরে দিত এবং দিলেও খাইতো। আর একটা মানুষ কিভাবে এত খাবার খেতে পারে ভাই, মানে আমার আম্মা এরকম
আপনার বলে করে খাবার নিয়ে আসতো। ও এক বল ভাত খেয়ে ফেলতো, এক ডেক্সি তরকারি খেয়ে ফেলতো। মানে ওর যে অস্বাভাবিক খাওয়ার ছিল এটা বুঝতাম, কিন্তু বোঝার পর আম্মা কিছু বললো না। তো মরার কপালে মানে যা হয় আর কি। আমার আম্মা যখন পাসপোর্ট জমা দেয়, সব কিছু দেয়, তখন বলছিল যে 3 মাসে ভিসাটা হবে, কিন্তু 7 মাস পেরিয়ে যাওয়ার পরে আমার ভিসাটা আর হয় না। এবং ভিসাটা না হওয়ার পরে আমার সাথে যারা টাকা জমা দিয়েছে সবাই তখন আস্তে আস্তে করে বলতেছিল যে ভিসা নাকি হবে না। মানে সবাই বলে ভিসা হবে না, এবং আমরা যে জমা দিয়েছি আমাদের ভিসা হবে না, সবাই এরকম কথাবার্তায় বলতেছে ভিসা হবে না। এবং 8 থেকে 9 মাসের মাথায় যে দালালের কাছে আমরা জমা দিই, আমি সহ প্রায় আরও 10 জনের মতো টোটাল 10টা পাসপোর্ট জমা দিই, উনি বাড়ি থেকে পালাইয়া যায়। উনি বাড়ি থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার পরে ওনাকে আর খুঁজে পাই না। ওনাকে খুঁজে পাই না, এদিকে সেদিকে বিভিন্ন দিকে ওনার জন্য আমরা খোঁজাখুঁজি করি, ওনাকে থানায় মামলা পর্যন্ত করি ওনার নামে। কিন্তু মামলা করে লাভ কি? সে বলতেছে সে মানে বিভিন্ন লোকের কাছে সে বিভিন্নভাবে বলে সে যেখানে ভিসার জন্য টাকা জমা দিছে সেও মার খাইছে, এগুলা বলে। আমাদের টাকা সে দিবে কোত্থেকে? এই জন্য সে বাড়ি থেকে পালাইছে, এই জন্য সে বাড়ি থেকে পালিয়ে গেছে, এরকমটাই ও সবার কাছে বলতেছে। তো যাই হোক, এরপরে ওরে তো এরকমভাবে ওনারে তো আর খুঁজে পাই না। না পাওয়ার পরে আমি তখন এ বাড়িতে আসলাম। এবার আসার পরে ভাই এই সমস্যাগুলো দিনে দিনে বেড়ে যাচ্ছে। একে তো আমি বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিছে ওর বাবা, আমি তো বিদেশ যেতে পারলাম না, আমি বিদেশে সম্পূর্ণ টাকাটা মায়ের খেলাম। এর উপরে ওর এই অস্বাভাবিক আচার আচরণ, মানে কীরকম আমি আপনাকে বলি, আমাদের মুরগি মানে মুরগি যে ডিম মানে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য মুরগি যে উমে বসে আমাদের গ্রামের ভাষায় বলে, তো ওই উমে বসা মুরগির ডিম ও খেয়ে ফেলে কাঁচা কাঁচা, মানে এরকম মুখে দিয়ে গিলে ফেলে মুরগির ডিম, হাঁসের ডিম, মানে কোনো কিছু আমার আম্মা ঘরে রাখতে পারে না। 10 জনের খাবারও একা খেয়ে সাবার করে ফেলে। এখন এরকম এক অবস্থা যে কোনোভাবেই ওর সাথে আমি আর পেরিয়ে উঠতেছি না। একটা পর্যায়ে আমার আম্মা তখন সিদ্ধান্ত নিল এভাবে তো আর থাকা যায় না। আমার আম্মা তখন একদিন ওই রুস্তুম ঘটককে ডাকলো। ডাকার পরে ঘটকের সাথে কথা বললো, আপনারা তখন বলছিলেন যে মেয়ের আসলে এত সমস্যা নাই, কিন্তু এখন তো মেয়ের অনেক সমস্যা, মেয়ে আমার হাঁসের ডিম, মুরগির ডিম এবং কাঁচা মুরগি পর্যন্ত খেয়ে ফেলে। মানে জীবিত মুরগি দুই পা ধরে টান দিয়ে মুরগি দুইটায় দিয়া করে ও কাঁচা মাংস খায়। মানে যেগুলো ও করে এগুলো আসলে কোনো স্বাভাবিক মানুষের পক্ষে দেখাও সম্ভব না, করা তো দূরের কথা, দেখাও সম্ভব না। তাই ঘটক তখন বলতেছে, এখন আপনারা কি বলেন, মেয়েরে রাখবেন না? আমার মা বলে কিভাবে রাখবো ভাই, আপনি বলেন এভাবে কি সম্ভব? আমরা তো এভাবে সম্ভব তো হতে পারে না। এখন এটি কিভাবে সম্ভব? আমরা তো এভাবে তো রাখতে পারবো না। তখন ওই রুস্তুম ঘটক বলছে, তো ঠিক আছে, যদি আপনারা মেয়ে রাখতে না চান বা মেয়ে যদি আপনাদের এতই বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আপনারা ছাড়াছাড়ির ব্যবস্থা করেন। তাই ঠিক আছে, আপনি একদিন আমাদের বাড়িতে আসেন, ওই মেয়ের বাবারেও ডাকবো। তো এর 2 দিন পরে আমার আম্মা আমাকে নিয়ে ওই ঘটকের বাড়িতে মানে রুস্তুম ঘটকের বাড়িতে গেল, এবং রুস্তুম ঘটকের বাড়িতে কুলসুমের আব্বাও আসছে। আসার পরে রুস্তুম ঘটক তখন কুলসুমের আব্বারে বলতেছে যে মেয়ে তো আপনি বিয়ে দিলেন, বা আমিও মেয়ের এই বুঝে শুনে ছেলের কাছে দিলাম, ছেলেও তো ভালো, ছেলের নামেও কোনো বদনাম নাই, ওই গ্রামের অনেক ভালো ছেলে, কিন্তু এখন আপনার মেয়ের সমস্যা দিনে দিনে যেরকম বিকট আকার ধারণ করতেছে, এরপরে তো আসলে এই মেয়ে নিয়ে সংসার করা যায় না। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই মেয়ে নিয়ে সংসার করবে না, তারা মেয়েরে ছেড়ে দিবে। না, আপনি কি বলেন? উনি তখন বলে, যদি ও আমার মেয়েকে ছেড়ে দেয় তাহলে আমার কি আর করা, আমার মেয়ের কপাল খারাপ, এবং কপাল খারাপের কারণেই তো আমার মেয়ের আজকে এই দুর্দশা। আচ্ছা ঠিক আছে, যদি ছেড়ে দেয় তো ছেড়ে দিবে, তবে ছেড়ে দিলে আমার একটা কথা আছে, কাবিনের টাকা আমার মেয়ের দিতে হবে, এবং আমি যেই টাকা ছেলের বিদেশে যাওয়ার জন্য দিছি আমার ওই টাকা ফিরিয়ে দেওয়া লাগবে। আমার আম্মা বলে, ওমা, এটা আপনি কি বলেন? এইটা আপনি কী ধরনের কথা বলেন? আমরা এত টাকা কোথায় পাবো? আমাদের এত টাকা থাকলে তো আমরা আর আপনার মেয়ে, আপনার এই রুগী মেয়েরে আর আমরা আমার ছেলের বউ বানায় আনতাম না। আপনিগুলো কী বলেন? আমরা এত টাকা কোথায় পাবো? আমরা এত টাকা কোত্থেকে দিব? উনি বলে, ওমা, তা আপনি আমার কাছ থেকে টাকা নিচ্ছেন, আমার মেয়ে আমারে ফিরিয়ে দিবেন, তো আমার টাকা আমারে দিবেন না? আমার মেয়ের কাবিনের টাকা আর বিদেশ বাবদ যে টাকা আমি দিছি, আমার এই টাকা, এই 2 টাকা আমারে ফিরিয়ে দেওয়ার পরে এরপরে আপনি আমার মেয়ে দিয়ে দেন, আমার কোনো সমস্যা নাই। আমার আম্মা বলে, এই টাকা তো আমি দিতে পারবো না। উনি বলে, এই টাকা না দিলে আমি ওর মেয়েকেও নিব না। ভাইরে ভাই, তখন মানে কি আর বলে, গলার মধ্যে ফাঁসি রশি ঝুলে যাওয়ার মতো অবস্থা। আমার আম্মা তখন কাঁদতে আমাকে নিয়ে ঘরে আসছে। আসার পরে দেখি যে আমার বোন কান্না করতেছে ঘরের মধ্যে, মানে ঘরের এক কোনায় কান্না করতেছে। কিরে বোন, কান্না করিস কেন? তা আমার বোন বলতেছে, ভাবি হঠাৎ করে দৌড়ে আসছে, আসার পরে কথা নাই বার্তা নাই, আমরা এসে মারতে শুরু করছে। আমার কিল ঘুষি অনেক মারছে। মাইরা কয় আমি নাফাক এটা বলে আমার মারছে। এরপর আমি ঘরে দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি ও নামাজের বিছানায় বসে আছে। কুলসুম নামাজের বিছানায় বসে আছে। আমি গেছি, যাওয়ার পর আমার বলে, এই তোর বোনের ঠিক কর,
তোর বোন নাপাক শরীরে ঘুরে কেন, তোর বোনের ঠিক কর, তোর বোন ভালো না, তোর বোনের স্বভাব চরিত্র ভালো না, এগুলো আমারে বলে। আমি তখন বলি, কুলসুম তুমি আমার সাথে এরকমটা কেন করতেছো, আমার সাথে এরকমটা কেন? বলে, আমি কি করতেছি তোর সাথে, আমি তো কিছুই করতেছি না, আমি তোর সাথে কিছুই করি না। এবং এরপরের দিন আমি তখন মার সাথে আলোচনা করলাম, মারে বললাম, মা কি আর করা যায়, বিয়ে তো করছি, এখন ও আমার বিবাহিতা বউ, ওর বাবা তো অনেক চেষ্টা করছে, অনেক কবিরাজ টবিরাজ অনেক কিছু দেখাইছে, তা আমার একজন একটা ভালো বুদ্ধি দিছে, এক জায়গায় নাকি একটা ভালো কবিরাজ আছে, আমি ওই কবিরাজটার সাথে একটু কথা বলি এবং ওই কবিরাজের কাছ থেকে কোনো কিছু এনে দেখি কুলসুমরে ভালো করা চাই কিনা। যদি কুলসুম ভালো হয়ে যায়, আমি যদি ওর সাথে সংসার করতে পারি, তাহলে ওর বাবার কাছ থেকে আমি আরও অনেক কিছু পাবো। মারে বলতেছে, মা আমারে বলে, দেখ না বাবা, তাহলে তো ভালোই হয়, মেয়েটার যদি ভালো করা যায় তাহলে যেন আমাদের জন্য ভালো, তুই দেখ না ভালো করতে পারোস কিনা। আমি বললাম যে মা ঠিক আছে, তাহলে তোমার কথা ঠিক আছে। এর পরের দিন আমি তখন করলাম কি, একটা কবিরাজের বাড়িতে গেলাম। এই প্রথম বিয়ের এত মাস পরে আমি একটা কবিরাজের শরণাপন্ন হলাম। এই পর্যন্ত কিন্তু আমি কোনো কবিরাজের কাছে যাই নাই, কখনো কোনো কবিরাজের কাছে যাই নাই, কোনো কবিরাজের সাথে আমি কোনো আলাপ আলোচনা কিছুই করি নাই। পরে একটা কবিরাজের কাছে গেলাম এবং কবিরাজের কাছে গেলাম, পরে কবিরাজ আমাকে, তখন কবিরাজের সাথে কথা বললে উনি আমারে বলে ঠিক আছে সমস্যা নাই, সমস্যা নাই, আমি যাব। আমার বলে আমি যাব। তো উনি একটা দিন ঠিক করে ওই দিনে উনি আসে এবং আসার পরে কবিরাজে কুলসুমের দিকে তাকায়, কুলসুমে কবিরাজের দিকে তাকায় হাসে, হাসতে হাসতে বলে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, ওর এটা কী নিয়ে আসছিস, ওই আমারে ঠিক করবো, এরকম করে কুলসুমে হাসে। পরে কবিরাজের কাছে গেছি, কবিরাজ বারান্দার মধ্যে বসে আমারে আর আমার আম্মারে বলতেছে, মেয়েটার সাথে খুব খারাপ একটা জিন আছে এবং এই জিনটা অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারি একটা জিন, এটা আমার পক্ষে সরানো সম্ভব না, তবে মেয়েটাকে ভালো রাখার জন্য আমি একটা তাবিজ দিয়ে দিই, যদি পারেন এই তাবিজটা মেয়ের হাতে পরাই দিয়েন। এবার হলো কি ভাই, আমি ওর হাতে তাবিজ পরাই, ও নিজেই গলে ফেলে। তাবিজ আমি পরাই দিয়ে ও নিজের তাবিজ নিজে খুলে নিজে ফালাই দেয়। মানে এইরকম দৃশ্য আমি আমার জীবনেও দেখি নাই। তাবিজ পরাইতেছে, ও নিজে খুলে ফালাই দেয় এবং নিজে খুলে হাসে, হাসতে হাসতে তাবিজ খুলে ফেলে। এরকম করতে করতে আমি আরেকটা কবিরাজের কাছে গেলাম, আরেকটা কবিরাজের ঠিকানা পাইলাম। ওই কবিরাজের কাছে গিয়ে আমি পুরো বিস্তারিত ঘটনাগুলো খুলে বললাম, এই ঘটনা ঘটতেছে, এইটা ঘটতেছে, কী করা যায়। ওই কবিরাজও একইভাবে আমাকে তাবিজ দিল, যে তাবিজ নিয়ে যান, পানি পরা নিয়ে যান। উনি তাবিজ আর পানি পরা দেয়, এরপরে ও কী করে, এই তাবিজ আর পানি পরা শরীরে রাখে না, মানে তাবিজও ফালাই দেয়, পানি পরা তো খাই না, তাবিজ ফালাই দেয়, তাবিজ রাখা যায় না। প্রায় 3 মাসের মতো আমি কম করে হলেও, মানে একেবারে কমের পক্ষে 10 থেকে 15টা কবিরাজের কাছে গেছি। এই কবিরাজের কাছ থেকে আনি, ওই কিন্তু আমার রাতের বেলায় বলে যে, আলী হোসেন তুই কিন্তু ভালো করতেছিস না, তুই কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছিস, তুই কিন্তু আমাকে বিরক্ত করতেছিস, আমি কিন্তু তোরে আস্ত রাখবো না, তুই কিন্তু অনেক বড় খেসারত দেওয়া লাগবো, তুই কিন্তু শান্তি পাবি না, তুই কিন্তু মারা পড়বি। মানে এরকম বলে আমাকে ও ধমক দেয়, মানে আমাকে ধমক দেয় যে আমি না করে বিরক্ত করি, তুই আমার বিরক্ত করতেছিস, এই জন্য তোকে অনেক বড় খেসারত দেওয়া লাগবে, তুই এগুলা ভালো করতেছিস না, আমার কাছ থেকে আমার স্বামীকে সরানোর চেষ্টা করবি না, আমার কাছ থেকে আমার স্বামীকে সরাইলে তুই নিজেই মারা পড়বি, এগুলো আমাকে বলে। তো যাই হোক, আমি তাবিজ তোমার কোনো কিছু দিয়ে তোরে আর ঠিক করতে পারলাম না, ভালো করতে পারলাম না। এবং একটা পর্যায়ে হলো কি, একদিন মানে এইভাবে আমি কিন্তু ওকে বিরক্ত করে যেতাম, তাবিজ দিতাম, পানি পরা দিতাম, এইভাবে বিরক্ত করতে করতে হঠাৎ করে একদিন বিকালবেলা একটা ফকির আমাদের বাড়িতে আসছে। তো ফকিরটার বেশভূষ দেখে খুব অস্বাভাবিক, মানে একটা বেশভূষ পোশাক আশাক ছিল। আসার পরে আমাদের বাড়িতে ঢুকে আমার আম্মারে বলতেছে, মারে তোর ঘরে কিছু খাবার আছে, খাবার দে। তো খাবার দিল। আমার আম্মা তখন মুড়ি দিল আর আপনার নারিকেল দিল, মানে নারিকেল ছিলে মুড়ি দিল খাওয়ার জন্য। তা মুড়ি আর নারিকেল খেতে খেতে আমার মারে বলতেছে, তুই বুঝলি তোর বৌমারটা, তোর ছেলের বউরি নিয়ে অনেক বিপদে আসিস, তাই না? আমার আম্মা তখন বলে, বাবা আপনি এটা কী করে বুঝলেন, আপনি এটা কী করে জানেন? পরে বলতেছে যে তোর ছেলেটারে ডাক। পরে আমি আসার পর উনি আমারে বলে যে, কী রে? আমি বললাম যে, আমার আম্মার কাছে তো আপনি বললেন আমার বউ নিয়ে তো আমি আসলে সুখে নাই, আমার বউয়ের এই ধরনের সমস্যা। উনি বলে, এই সমস্যার সমাধান এত সহজে হবে না। তো যাই হোক, আমি 3টা দিয়ে যাইতেছি, 3টা পরানি দিয়ে যাইতেছি, 3টা পরানিতে তুই খাবি, এগুলো যদি তুই খাস তাহলে তুই তোর বউকে মানুষ করতে পারবি, মানে তোর বউ এটা খাওয়ার পরে তুই যদি ঘরে থাকস, ওই জিনটা আর ঘরে ঢুকতে পারবে না। তা আমি বললাম, আমি তো আপনার চিনি না, মানে আপনি কোত্থেকে আসছেন? উনি আমারে বলে, তুই আমারে চিনবিও না, মানুষ যখন বড় বিপদে পড়ে আমি তখন মানুষের পাশে গিয়ে দাঁড়াই, মানুষের উপকার করি, তা আমি উপকার করার জন্য আসছি। এই বলে তিনি আমাকে, আপনার যারা মানে হিন্দু ধর্মের মানুষ আছে তারা চিনবেন, সন্দেশের মতো কালো সন্দেশ, মানে কালো আকৃতির সন্দেশের মতো 3টা সন্দেশ তিনি আমাকে দেয়, দিয়ে বলে, আজকে রাতে একটা খাবি, কালকে একটা, এবং এরপরে 3টাতে 3টা খেয়ে তুই যেখানে ঘুমাস সেখানেই ঘুমাবি এবং তোর বউ ঠিক হয়ে যাবে। এই বলে উনি আমার মাথার মধ্যে হাত দিয়ে উনি তখন চলে যায়।
তা এই চলে যাওয়ার পর আমার আম্মা আমারে বলে, বাবা রে, মনে হয় ফেরেশতা আসছে তোর কাছে, আল্লাহর ফেরেশতা মনে হয় আসছে তোর কাছে তোরে বাঁচানোর জন্য, এই বিপদ থেকে তোকে রক্ষা করার জন্য। বাবারে, উনি যেভাবে বলছে তুই এভাবেই কর, উনি যেভাবে বলছে এভাবেই কর, এর বাইরে আর তুই যাইস না। আমি বললাম, আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার কথা মানছি, উনি যেভাবে বলছে আমি এভাবেই করব, তুমি চিন্তা করো না, তুমি এটা নিয়ে টেনশন করো না, উনি যেভাবে বলছে এভাবেই হবে। এই বলার পরে আমার আম্মা তখন ঘরের দিকে মানে আমাকে এটা দিলাম। আমি তখন এই রাতের বেলায় এক রাতে আমি এটা একটা খাইলাম, মানে প্রথম রাতে আমি একটা খাইলাম, এবং একটা খাওয়ার পরে মানে আমার শরীরটা জানি কেমন হয়ে গেছে, মানে একটু একটু অন্যরকম হয়ে গেছে। মানে ওর কোনো পরিবর্তন দেখি না, কিন্তু পরিবর্তন আমার মাঝে আসতেছে। একটা খাইলাম এবং এরপরের দিন দ্বিতীয়টা খাইলাম। দ্বিতীয়টা খাওয়ার পরে সারা দিন আমার ঘুম হয়েছে, মানে আমি সারা দিন ঘুম থেকে একটা পলকের জন্য উঠতে পারি না, সারাটা দিন আমি ঘুমিয়েছিলাম। এবং আমার শরীরটাও প্রচণ্ড রকমের ক্লান্ত ছিল, একেবারে ক্লান্ত একটা শরীর ছিল। সারাদিন আমি ঘুমিয়েছিলাম, সারাদিন শুয়েছিলাম। এবং এর পরের দিন মানে তৃতীয় রাতে আমি যখন আরেকটা আপনার ওই সন্দেশ মতো আরেকটা খাইলাম, এটা কিন্তু একটু টক লাগতো, টক ঝাল মিষ্টি এই টাইপের ছিল। এবং খাওয়ার পরে তৃতীয়টা খাওয়ার পরে যেটা হয়েছে ভাই, আমার আর কোনো কিছু মনে নাই। আমি তৃতীয়টা খাইলাম, শুধু খাইছি, ঘুমাইছি, এইটুকুই আমার মনে আছে। এরপরে আর কোনো স্মৃতি বা কোনো মেমোরি এগুলো কোনো কিছুই আমার মনে নাই, কোনো কিছুই মনে নেই। এবং এরই মাঝে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমার জীবন থেকে চারটা বছর চলে গেছে। টোটালি 4 বছর আমার জীবন থেকে চলে গেছে। ওই যে তৃতীয় সন্দেশটা খাওয়ার পরে আমি নাকি রাতের বেলায়, পরে আমি ভালো হওয়ার পরে মায়ের কাছ থেকে জানতে পারি যে আমি নাকি রাতের বেলায় উঠে কাপড় চোপড় খুলে নাচানাচি করতে শুরু করি। মানে আমি আর ব্রেন লস্ট হয়ে যাই, আমি পাগল হয়ে যাই, আমার আম্মা বলে। এবং 4টা বছর আমি পুরো কাপড় ছাড়া ছিলাম, পুরো কাপড় ব্যতীত আমি আমার গ্রামে হাঁটছি। 4 বছর আমি পুরো পাগল ছিলাম। 4 বছর আমার আম্মা হুজুর কবিরাজ এমনি অমনি অনেক কিছুর পরে আমাকে ভালো করে। আর 4 বছর আমি মোটামুটি ভালো হই। ভালো হওয়ার পর আমার ব্রেন এই ভালো তো এই খারাপ, এই ভালো তো এই খারাপ, মানে ব্রেন কোনো কিছু কাজ করে না। এবং 4 বছর পরে যেটা হইলো সেটা হচ্ছে, আমি যখন ভালো হই এবং ভালো হবার পরে আমি জানতে পারি কুলসুম ওর বাবার বাড়িতে চলে গেছে, ওর বাবা ওরে নিয়ে গেছে। ও যেহেতু আমি পাগল হয়ে গেছি, আমিও পাগল, কুলসুমও একরকম পাগল, যার জন্য ওর বাবা তখন কুলসুমকে নিয়ে গেল, ওর বাড়িতেও নিয়ে গেছে। কুলসুমের বাড়িতে, আমি আমার বাড়িতে। তা আমি আমার বাড়িতে পরে আমার আম্মা আমাকে পানি পরা, তাবিজ পরা, এইটা ওইটা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে, মানে মোটামুটি সুস্থ করে। এখন সুস্থ হওয়ার পরে যে সমস্যাটা দেখা দেয়, আমি প্রতি রাতেই কুলসুমকে স্বপ্নে দেখি। কুলসুম এসে আমাকে বলে, তুমি আমারে পারলা না তোমার ঘরে বউ বানাইতে, তুমি আমারে পারলা না তোমার কাছে রাখতে, আমি তোমারে বিয়ে করছি, কলমা করে বিয়ে করছি, তুমি পারলা না জিনের হাত থেকে আমাকে বাঁচাতে, তুমি জিনের কাছে আমাকে ছেড়ে দিলা, তুমি পরাজয় মেনে নিলা। মানে এই জিনিসগুলো আমি প্রতি রাতেই স্বপ্নে দেখি। এবং স্বপ্নে দেখার পরে আমি এই স্বপ্নের কথাগুলো আমার মায়ের কাছে এসে বলি যে, মা, আমি আজকে এটা স্বপ্নে দেখছি, কালকে এটা স্বপ্নে দেখছি, আমি এরকম স্বপ্নগুলো দেখতেছি, এবং এই স্বপ্নগুলোর মানে কি। আমার আম্মা আমারে বলে, বাবারে চুপ কর, অনেক হয়েছে, আর সামনের দিকে বাড়াইস না, আর সামনের দিকে যাইস না, যা হবার তা হয়ে গেছে, এখন শুধু আল্লাহরে ডাক, আমি তোরে দেখে শুনে আরেকটা বিয়ে করাবো, তুই আরেকটা বউ নিয়ে সংসার করবি, আর এই টুলসুমের কথা আর বলিস না, কুলসুমের কথা শুনিস না, কুলসুমের কথাই বাদ দে। তো আমার কথা হচ্ছে, আমার তো কুলসুমরে লাগবে, এবং যেভাবেই হোক আমি কুলসুমকে আমার করে তুলবো, আমি কুলসুমকে আমার লাগবে। আমি এই নিয়ে আমার মায়ের সাথে ফাইটিং করতেছি, না মা, আমি কুলসুমকে আনবো, বা আমি কুলসুমকে বিয়ে করছি, কুলসুমকে আমি ঠিক করব। আমি আমার আম্মার সাথে এগুলো নিয়ে কথা, আমার আম্মা বলে, এগুলো করিস না, একবার এগুলো করতে গিয়ে 4টা বছর ল্যাংটা হইয়া রাস্তায় ঘুরছিস, আর দরকার নাই। আব্বা, আমরা লোভ করছিলাম, লোভে আমাদের এই পাপ হয়েছে, এই পাপে আজকে আমাদের এই অবস্থা, দরকার নাই। আর আমার ছোটো বোনটারও আর বিয়ে হইলো না, আমার ছোটো বোনটাও মানে এইভাবেই আয়া বুড়ো হয়ে গেল আর কি বাড়ির মধ্যে। পরে এমন করতে আমি করলাম কি, মানে আমার মায়ের আমি বলছি, না মা, আমার ওরে কেন জানি আমার মানে ওরে বাঁচাইতে ইচ্ছে করতেছে, ওরে রক্ষা করতে ইচ্ছে করতেছে, ওর জীবনটা এইভাবে নষ্ট হোক এটা আমি চাই না। মানে এবার আমার আম্মা আমার জন্য মেয়ে খোঁজে এদিকে ওইদিকে, আমি আর বিয়ে করবো না। আমি বলতেছি, না মা, আমি আর বিয়ে করবো না, যদি আমি পারি আমি কুলসুমকে এই থেকে বাঁচাবো। আমার কিন্তু মনে আমার অনেক ইচ্ছা যে আমি কুলসুমের সাথে আবারও সংসার করব, কুলসুমকে বাঁচাবো, বা কুলসুমকে আমি রক্ষা করার জন্য এখন আমার মনের ভিতরে চলতেছে। যাই হোক, এরকম করতে আমি একটা ছাগল কিনি। একদিন একটা ছাগল কিনি, তো পোলাপাইন কিন্তু আমাকে দেখলে হাসে, মানে গ্রামের ছোটো ছোটো পোলাপাইন আছে না, এগুলো আমার দেখলে হাসে, যে আমি ল্যাংটা হইয়া চলছি। আমার বলে আলী পাগলা বলে আমাদের এলাকাতে ডাকতো। তো দেখলেই বলে, আলী পাগলা আইতেছে, আলী পাগলা আসতেছে, এরকম এটা বলেই না, সবাই হাসাহাসি করে, আলী পাগলা আসতেছে, আলী পাগলা আসে, এটা বলে সবাই হাসে। তো এরকম হতে আমি একদিন কী করলাম, সন্ধ্যার সময় মানে সন্ধ্যার দিকে আমার ছাগলটা নিয়ে আমি মানে ছাগলটা চড়াইছিলাম, ঘাস খাওয়াই সন্ধ্যার দিকে আমি বাড়ি আসতেছি।
বাড়ি আসার সময় আমাদের বাড়ির সামনে একটা বিল আছে, অনেক বড় একটা জঙ্গল আছে। এই জঙ্গলের হালিমার মা বলে একজন বুড়ি আছেন, উনি মারা গেছে ওইখানে। তো ওই হালিমার মার সাথেও নাকি জিন ছিল, এই জন্য ওই এলাকাতে খুব মানুষ যায় না। সুন্দর একটু আগা দিয়া আমি তখন ওই ছাগল নিয়ে আসার সময় দেখতেছি আমাদের গ্রামের 3-4টা পোলাপাইন, মানে ছোটো ছোটো, অত বড় না, 7-8 বছরের পোলাপাইন এক সাইয়া, এগুলো করে কি লাঠি দিয়ে কি জানি পিটানোর জন্য করতেছে, কি জানি মারবে। তো আমি বলতেছি, গিরে তোরা কী মারতেছ ওই সুন্দর সময়? ওইখানে গেছি, যাওয়ার পরে বলতেছে, আলি পাগলা দেখ দেখ এখানে একটা সাপ। তো সাপের সাইজটা আমি দেখাই, এইটুকু হবে, এর বেশি না, এরকম একটা সাপ। এবং সাপটা দেখে আমার কাছে মনে হচ্ছে দোরা সাপ হবে। যারা গ্রামের মানুষ আছেন তারা যেন, দোরা সাপে তো বিষ নেই। তো আমার কাছে দেখে মনে হলো যে এটা দোরা সাপের একটা বাচ্চা, এবং দোরা সাপের বাচ্চাটা এখানে। পরে আমি করলাম কি, মানে বলতেছি, মানে পোলাপাইনটা বলতেছি যে যা এখান থেকে, সাপটারে মারিস না, এটা একটা দোরা সাপ, এই দোরা সাপের মাইরে কী হইব, দোরা সাপরে মারিস না, এই জল, মানে তো ধাক্কাই দিলাম, সাপটার আমি আর মারলাম না। এই সাপটারে মারতে ওরা পারতো না, এটা ঘাসের ভিতরে ঢুকে গেছে, মানে মাথা দেখা যাচ্ছে, এরকম একটা অবস্থা। পরে পোলাপাইন সবাই চলে গেছে, আমি ছাগলটা বাইন্দা আমি ঘুমাইতে গেলাম রাতের বেলায়। এবার আমি যখন চোখটা বন্ধ করে ঘুমাইলাম, আমি রাতের বেলায় হঠাৎ করে স্বপ্ন দেখি, খুবই সুন্দর রূপবতী একটা মেয়ে, একটা মহিলা একটা মেয়ে কোলে নিয়ে আসছে, একটা মেয়ে সন্তান কোলে নিয়ে আসছে। এসে আমার বলতেছে, তোমার কারণে আজকে আমার মেয়েটা রক্ষা পাইছে, তুমি আমার কাছে কী চাও বলো, আমি তোমার ইচ্ছা পূরণ করব। এমন করে বলতেছে, মানে স্বপ্নের মধ্যে আমি দেখতেছি। পরে আমি বললাম যে আপনি কি? পরবেলা, আজকে আমার মেয়েটা বিপদে পড়ছে, আমার মেয়েটা খেলতেছিল, হঠাৎ করে পোলাপানগুলো আমার মেয়েটারে দেখে ফেলে আমার মেয়েটারে মারার জন্য তারা চারপাশ থেকে লাঠিসোঁটা নিয়ে দাঁড়াইছে আমার মেয়েটারে মেরে ফেলতো, কিন্তু তুমি আমার মেয়েটারে বাঁচাইছো। আমার মেয়েটা সাপের আকৃতি হয়ে গেছিল, আমার মেয়েটারে বাঁচাইছো তুমি, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করবো, তুমি আমার কাছে কী চাও বলো, যেহেতু তুমি আমার মেয়েটাকে একটা নতুন জীবন দিয়েছো। এই কথাটা শোনার পরে আমি তখন একটু মনে হয় ওই ঘুমের মধ্যেই, কিন্তু এগুলো স্বপ্নের মধ্যেই, বাট স্বপ্ন হলেও আমার কাছে মনে হচ্ছে যেন আমার সাথে বাস্তবে ঘটতেছে। প্রায় আমি বললাম, আমি আমার বউ কুলসুমকে চাই, আমার বউ কুলসুমকে আমার দরকার, আমার বউ কুলসুমকে আমার এনে দেন। পরে আমারে বলতেছে, কুলসুমকে তো তুমি পাবা না, আর কুলসুম তো বশ হয়ে গেছে, ওই খারাপ জিনের বশ হয়ে গেছে, কুলসুম তো তোমার আসবে না। তবে এরপরও আমি তোমার জন্য একটা জিনিস রেখে গেলাম, যদি পারো এই পানিটা, যে পানি তোমাকে আমি দিয়ে গেলাম, ওই পানিটা শেষ হওয়ার আগেই এটার মধ্যে আবার পানি ঢালবা, পানিটা শেষ হওয়ার আগে আবার পানি ঢালবা, পানি ঢেলে কুলসুমের শরীরে পানিটা ছিটাই দিবা, দিনে অন্তত একবার করে পানিটা ছিটাই দিলে ওই জিনটা কুলসুমের শরীরে আসতে পারবে না। তবে খবরদার, এই পানি যে আমি দিয়েছি এটা কারো কাছে বলতে পারবা না, এবং কুলসুমের কাছেও না, কারো কাছেই না। যদি কারো কাছে বলো তাহলে আমার বড় সমস্যা হবে। শুধু এতটুকুই, জাস্ট এটা বলেই এই জিনটা তখন চলে যায়, স্বপ্নটা ভেঙে যায়। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্বপ্ন ভাঙার পরে আমি আমার হাতের পাশে দেখি যে ওই যে আপনার একটা মতো, আপনার বদনা টাইপের একটা ভিতরে পানি। তো আমার ঘরের মধ্যে তো এরকম পানি আসার কোনো কারণই নাই। আমি তখন এই বন্দাটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর দেখলাম যে ভিতরে যে পানিটা আছে, পানিটা থেকে এক ধরনের সুগন্ধি বেরোচ্ছে। এমনি দেখতে সাদা পানি, হোয়াইট পানি দেখা যায়, কিন্তু পানির ভিতর থেকে এক ধরনের একটা সুগন্ধি আমার নাকের কাছে এসে লাগতেছে। তো সুগন্ধিটি যখন নাকের কাছে লাগতেছে, আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এইখানে এরকম পানি আসলো কোত্থেকে, এবং ওই পানি থেকে আমার নাকে সুগন্ধি আসতেছে। আমি তখন এই পানিটার একটু নাকের কাছে নিলাম, দেখলাম যে প্রচুর সুগন্ধি। আমি তখন এই সকালবেলা আমার মাকে বিষয়টা জানাইলাম। জানানোর পর আমার আম্মা আমার এই কথা শুনতেই রাজি নাই। আমার আম্মা বলে, আমি তোর এই কোনো কথা শুনবই না, আমি তোর কোনো কথা মানবই না, তুই এখান থেকে যা, আমি এইসব কিছু মানি না, তোরে আমি নতুন করে বিয়ে করাবো, এই কুলসুমের কথায় বাদ দে। এবং আমি ওই পানি কী করলাম, আমার ঘরের মধ্যে লুকিয়ে রাখছি। ঘরের মধ্যে পানিটা লুকিয়ে আমি পরের দিনে সকালবেলা কুলসুমের বাড়িতে গিয়ে আমার একটা তাবিজ বলতে একটা গাছের ঢালও ওইখানে দিয়ে গেছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। ওই গাছের ঢালটা আমার শরীরে বাঁধতে বলছিল, এটা আমি আমার শরীরে বাঁধি, আমি গাছের ডালটা বাঁধি, গাছের ডালটার ভিতরে আমি এটা দিয়ে কাগজ দিয়ে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে তারপর এটা আমার হাতে আমি বাঁধি। এটা আমাকে হাতে বাঁধতে বলছিল, ওই মহিলাটাকে বলছিলাম। এরপরে আমি কুলসুমের বাবার কাছে, কুলসুমের বাবা তো আমাকে পেয়ে অত্যাধিক খুশি। উনি আমার বলে, জামাই এতদিন পরে আসছেন, আমার খাওয়া দাওয়া দিল। পরে আমি বললাম যে আব্বু, আমি কুলসুমকে নিয়ে যাব। উনি আমারে বলে, কি বলো তুমি কুলসুমকে নিয়ে যাবা, এটা কোনো কথা নাকি, কুলসুমকে নিবা? আমি বললাম, হ্যাঁ, আমি কুলসুমকে নিয়ে যাব, আমি কুলসুমকে নেওয়ার জন্য আসছি, যদি পারেন আপনি কুলসুমকে আমার দিয়ে দেন। উনি আমার বলে, তোমার আম্মা তো বলছে যে তোমার কাছে তুমি নাকি কুলসুমকে আর নিবা না, এবং কুলসুমের সাথে তোমার যেই সম্পর্ক ছিল ওই সম্পর্ক শেষ, এখন তোমার আম্মা তো মানা করছে। আমি বলে, আমার আম্মা মানা করছে, এটা আমার আম্মার বিষয়, তা আমি আমার বউ নেওয়ার জন্য আসছি, আমি আমার বউ নিয়ে যাব।
পরে বলে তুমি তোমার বউ নিয়ে যাবা, তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। এই বলে তখনও কিন্তু কুলসুম পাগল, কুলসুম মাথা খারাপ। আমি তখন এই কুলসুমকে তখন এই বাড়ি থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসছে, রিক্সা করে নিয়ে আসছে। ও তখনও চুপচাপ, কোনো কিছু বলে না, আমাদের চিনেও না, মানে আমার সাথে কথাও বলে না। নিয়ে আসছি, আনার পরে আমার আম্মা তখন আমার গালাগালি করতেছে, তোর কোনোদিন ঠিক হবি না, 4.5 বছর ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরছিস, এরপরও তোর শিক্ষা হয় নাই, তোর শিক্ষা কবে হইব, কবে তোর শিক্ষা হবে, তোর শিক্ষা জীবনেও হবে না। মানে আম্মা আমার সাথে খুব দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতেছে। তাই আমি মারে বলতেছি, মা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে লাভ কি? আমার সাথে খারাপ ব্যবহার করতে কোনো লাভ নাই, এখন এটা যেরকমভাবে হয়েছে আমি তো সেরকমভাবেই করছি। ঘরে আসছি, আসার পরে ওরে নিয়ে আসছি। ওই দিন রাতের বেলায় আমি যখন পানিটা বের করছি, ও চিৎকার দিতে শুরু করছে, পানিটা দেখা চিৎকার দিতেছে, এটা কি। আমি তখন বিসমিল্লাহ বলে পানিটা ওর গায়ের মধ্যে ছিটাইতে শুরু করছি। 2-3 চিটানিয়া দেওয়ার পরে ভাই মনে হলো, আপনি খেয়াল করে দেখবেন, আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনে পানি ছিটিয়ে দিলে যেরকম এক ধরনের সাদা ধোঁয়া বের হয়, এই ধরনের সাদা এক ধরনের আপ বেরোচ্ছে ওর শরীর থেকে। ও দাম করে অজ্ঞান হয়ে গেছে, মানে হঠাৎ করে অজ্ঞান। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি তখন করলাম কি, ওর মাথার মধ্যে পানি টানি দিয়ে আস্তে আস্তে করে হুঁশ করি। এবং হুঁশ হওয়ার পরে আমি এক অন্যরকম কুলসুমকে দেখতে পাচ্ছি, আমার সাথে খুব সুন্দর ব্যবহার। মানে আমি যে ওর স্বামী এটাও জানে, এবং ওর সাথে একটা জিনের সমস্যা ছিল সেটাও জানে। ও আমাকে বলে, জিনটা আমাকে আটকায় রাখছে, ওই জিনটা আমাকে বন্দি করে রাখছে, আমি তোমার কাছে যেতে পারি নাই। আমি দেখছি তুমি আমার স্বামী, আমাকে বিয়ে করছো, আমি সবই দেখতে পেতাম, কিন্তু ওই জিনটা আমাকে আটকায় রাখতো, আমি তোমার কাছে যেতে পারতাম না। আমি কী করতাম, ওর শরীরে পানিটা ছিটিয়ে দিতাম প্রতিদিন একবার। ধরেন পানিটা অর্ধেক হয়ে যেত, অর্ধেক হয়ে গেলে আমি আবার নতুন করে বিসমিল্লাহ বলে অন্য পানি ঢালতাম, ঢাইলে ওর শরীরে আমি আবার ছিটাইতাম, আবার বিসমিল্লাহ করে আমি পানিটা শেষ হতে আমি আবার ছিটাইতাম। এরকম করতে করতে ভাই কুলসুম পরিপূর্ণভাবে ভালো হয়ে যায়। এবং কুলসুম ভালো হয়ে যাওয়ার পরে ওর আব্বা আম্মা তো তখন আমার জন্য পাগল। আবার কুলসুমের আব্বা বলতেছে, আমার এই জামাই, মানে কুলসুমের জামাই যা বলে তাই আমি করব। ও কুলসুমকে উনি নতুন জীবন দিছে। এই কুলসুমের সাথে জিনের সমস্যা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। একটা সময় কুলসুমের পেটে বাবু পর্যন্ত আসে, বাচ্চা আসে। চিন্তা করেন, যেটা ও জীবনেও চিন্তা করে না। ওর বয়স হয়ে গেছে, তখন কিন্তু চুলটুলো প্রায় পাকার মতো অবস্থা। তখনও বাচ্চা কনসেপ্ট করার পরে আমার পেট থেকে আমার একটা মেয়ে সন্তান আসে। মেয়েটা হয়, আমার মেয়েটার যখন আপনার প্রায় 8 মাস বয়স, আমার মেয়েটার 8 মাস, তখন আমার মেয়েটা দুধ খায়। 8 মাস বয়সে এই প্রতিদিন আমার মা আমার জিজ্ঞেস করতো, তুই কুলসুমরে কেমনে ভালো করলি, এত কবিরাজ, এত তাবিজ, এত কিছু করলি, তা কুলসুমরে কেন ভালো করলি। একদিন হলো কি, মানে আমার মা, এই যে আমি মানে খাটের নিচে জিনিসটা আজকে 2 বছরের মতো লুকিয়ে রাখতেছি, পানির ইয়াটা, এইটা আমার মা একদিন পাইছে। মানে আমি যে মাঝে মাঝে ওর গায়ে ছিটাই দিই, এগুলো উনি যে আমার মার কাছে মনে হয় বলছে যে আপনার ছেলে আমার গায়ে এরকম পানি ছিটায়। আমার মা করলো কি, আমার মেয়েটার 8 মাস বয়সে খাটের নিচ থেকে এটা বের করছে। বের করে আমার আম্মা বলে, এটা কি বল, এই পানি তুই কোত্থেকে পাইলি, আর এই পানির মধ্যে এরকম সুগন্ধ কেন। এই মা এরকম করে আমাকে মানে করতেছে সন্ধ্যার সময়, মাগরিবের একটু আগে, তো এরকম করতেছে। আমি পরে মারে বললাম যে মা, এবার মার কাছে আমি বলছি, মা এই ঘটনা, আজকে তো প্রায় এটা 2 বছর আগের ঘটনা। আমি বলছি, মা এই ঘটনা। এবং আমার মা বলে, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। তো এই কথা বলার পরে আমার আম্মা করে কি, রাতের বেলা মনে হয় এই ঘটনাটা আবার কুলসুমকেও বলে দেয়। আমি যখন রাতে কুলসুমের সাথে শুই, কুলসুম আমারে বলে যে তুমি যে এরকমভাবে পানি আমার গায়ে ছিটাও, জিনেরা তোমাকে পানি দিছে, এটা তো আমাকে বলো নাই। তুমি এটা কার কাছ থেকে শুনলা, বলে তোমার আম্মার কাছ থেকে। এইটুকুই। তো রাতের বেলায় আমি শুয়ে আছি, তার সাথে শুয়ে আছি, ঘুমাইছি, দুজনে মিলে ঘুমাইছি রাতের মধ্যে। ওর শরীরে পানিটা ছিটাই কিন্তু আমি ঘুমাইছি। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি ভাই, আমার মেয়েটা আছে কিন্তু কুলসুম নাই। মেয়েটা মধ্যে ঘুমাইতো, আমি এক পাশে, কুলসুম এক পাশে, আমি আছি, আমার মেয়ে আছে, কুলসুম নাই। ঘরের দরজাটা খোলা, সকালবেলা ঘরের দরজাটা খোলা, তখন হারিকেনটা আলো দিয়া দরজাটা গুলো ঘর থেকে বেরোইছি। বেরোয়ার পরে আমি মারে বলতেছি, মা এই ঘটনা, কুলসুম তো নাই। আমার আম্মা বলে, কি বলছ? আমি বললাম, দরজা খোলা, কুলসুম নাই। আমার আম্মা বলে, বাইরে গেছে। এরকম করে আস্তে আস্তে করে সকাল হইতেছে। এই আমার আম্মা তখন উঠানের মধ্যে, আমি তখন এদিক সেদিক খুঁজতেছি। হঠাৎ করে আম্মা আমার ডাকতেছে, আরে বাবা এদিকে এক জিনিস দেখা যা। দৌড়ে এসে দেখতেছি কি, আমাদের ঘরের সামনে, মানে আমার যে ঘরের সামনে 2টা সাপ, একটা বয়স্ক সাপ আর একটা ছোট সাপ, 2টা সাপ একসাথে মরা শুয়ে আছে, মনে হয় কি জানি মাইরা শোয়ে রাখছে। এবং সাপ 2টা খুবই ভয়ঙ্কর, মানে শরীরের যে আকারটা, শরীরের যে রংটা, এই রংটা অন্যরকম। এইরকম সাপ আমি আমার জীবনেও দেখি নাই। এবং এই দেখার পরে আমি তখন মসজিদে হুজুরকে ডাইকে আনছি, আমাদের ইমাম সাহেবকে ডাইকে আনছি। এনে বললাম যে হুজুর এই ঘটনা। আর ইমাম সাহেব দেখে বলতেছে, আর এটা কি। এই পরে ইমাম সাহেব কী জানি দোয়া পরে, উনি আবার একটু মোটামুটি এগুলো পাল্টো দোয়া পরে উনি বলে যে এগুলোকে নিয়ে আসেন, মসজিদের সামনে নিয়ে যায়। মসজিদের সামনে নিয়ে যাওয়ার পরে উনি আরও 5-6 জনকে ডেকে উনি জানাজার নামাজ পড়তেছে।
পরে আমি বললাম যে হুজুর আপনি জানাজার নামাজ পড়েন, ঘটনা কি? এদিক দিয়ে কিন্তু কুলসুমকে পাওয়া যাইতেছে না, আর উনি জানাজার নামাজ পড়তেছে। এই ঘটনাটা 2006 সালের দিকের ঘটনা, 2005 কি 6-এর এরকম একটা ঘটনা। জানাজা নামাজ পড়তেছে। এবার যখন জানাজার নামাজ পড়তেছে, পরে আমিও জানাজা পড়ছি। জানাজা পড়ে উনি তখন করলো কি, মসজিদের সামনে কবরস্থানে একদম কবরের মতো করে সাপ দুইটাকে মারি দিচ্ছে, পাশাপাশি কবরে। দাফন হওয়ার পর আমি বললাম যে হুজুর এটা কী হইলো, আপনি যে সাপগুলোকে মাটি দিলেন এটা কী হইলো? উনি বলে যে এগুলো সাপ ছিল না, এই দুইটা জিন ছিল। আমি বললাম আপনি কীভাবে বুঝলেন? বলে যেভাবে বুঝার আমি সেভাবেই বুঝছি, তবে আমি জিনদের দাফন করছি, দুইটা মুসলিম নারী জিন ছিল, এগুলোকে আমি কবর দিছি। মানে আমি তখন আর বুঝতে পারলাম না কী হইলো। এবং এরপরে আমরা আবার কুলসুমকে খুঁজতে শুরু করছি। 2006 সাল থেকে 2007 গেল, আজকে প্রায় 2024 সাল 25 সাল চলতেছে, আজও আমরা কুলসুমের কোনো সন্ধান পাইনি। তবে আমার মেয়েটা, আমার আম্মুটা, আমার মেয়েটা বড় হয়েছে, আমার মেয়েটাকে আমি বিয়ে দিছি, আজকে প্রায় আপনার 7 মাস হয়েছে আমার মেয়েটার বিয়ে হয়েছে। তা আমার মেয়ে, এরপরে আমি আর বিয়ে করিনি, এরপর আর বিয়ের সাথে আমি করি নাই। আমার মেয়েটার বিয়ে দিলাম, আমি আমার মেয়েরে বিয়ে দিছি। তো আমার মেয়ের নাম হচ্ছে সাদিয়া। আমার মেয়েরে বিয়ে দিছি আমার মেয়ের সাথে। আমার মেয়ে বলে মাঝে মাঝে ওর স্বপ্নে ওর মারে দেখে, কুলসুমকে দেখে। মাঝে মাঝে নাকি কুলসুম আসে, আইসা আমার মেয়ের মাথা হাতায় দেয় এবং আমার মেয়ের সাথে সুন্দর করে কথা বলে। মানে অনেক ঘটনা আমার মেয়ের সাথে ঘটে, আমার মেয়েগুলো বলে। মানে মাঝে মাঝে রাতের বেলায় আমাকে বলে, সকালে বলে আব্বু আজকে তো আম্মু আসছিল, আইসা আমার মাথায় হাত বোলাই দেখেছে। এখন সত্য মিথ্যা আমার মেয়ে জানে। আর মেয়ে যেভাবে বলে এখনও বলে, এই যে আমি আপনাকে যেদিন ঘটনাগুলো বলি, এগুলো আমার মেয়ে আমাকে বলছে আপনাকে বলার জন্য। ও আমাকে বলে যে ওর কাছে মাঝে মাঝে প্রতি সপ্তাহে অন্তত 1-2 বার ওর মা আসবেই, কিন্তু ওর মায়ের কোনো সঠিক ঠিকানা, কোনো হুজুর, কবিরাজ, তান্ত্রিক কেউই বলতে পারে না যে ওর মা কোথায় গেছে। আমরা আর খুঁজে পাই নাই। তা আমার মেয়ে আমারে বললো যে আব্বু আপনি আমাদের ঘটনাগুলো ওনাকে বলেন, উনি এরকম মানুষের গল্প বলে, আমাদের শুনতে ভালো লাগবে। তো আমার মেয়ের অনুরোধে আমার মেয়েই আপনাকে এই ঘটনাগুলো লিখেছে। যদি পারেন আপনি আমার ঘটনাটা রেকর্ড করবেন এবং আমার মেয়ের জন্য, সাদিয়ার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আলী হোসেনের এই গল্প জুড়ে আমার সাথে থাকার জন্য। বন্ধুগণ, আমার কাছে গল্পটা পুরো অবাক লেগেছে এবং লাস্টের দিকটা আমি আসলে খুব নিজেও ক্লিয়ার বুঝতে পারিনি যে কীভাবে হঠাৎ করে এক রাতের মধ্যে এরকম 2টা সাপ ঘরের সামনে পাওয়া গেল এবং ওনার মেয়ে, ওনার ওয়াইফ কুলসুম এভাবে উধাও হয়ে গেল। 2006 সাল থেকে 2025 সাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া গেল না। এরা অনেক আইনিভাবেও চেষ্টা করছে, বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু ওনার বউয়ের কোনো সঠিক সন্ধান দিতে পারে নাই। বা ওরা অনেক জায়গায় হুজুর, কবিরাজ অনেক কিছু দেখিয়েছে। তবে পুরোটা গল্প যেন আমার কাছে জাস্ট অবাক লেগেছে একটা বিষয়, যে আমরা কোনো বিষয় যদি লুকাতে চাই, আমাদের পাশের মানুষগুলো কেমন যেন এটা শোনার জন্য পাগল হয়ে যায়। আগের দিনে মনে আছে যে আমার মায়েরা বলতো যে এটা করা ভালো না, যেমন সন্ধ্যার সময় বাইরে পানি ফেলা ভালো না। এখন ওইটা কেন ভালো না ওটা আমরা জিজ্ঞেস করতাম না। এখনকার কৌতূহল এত বেড়ে গেছে যে কোনো মানুষ যদি বলে যেটা আমি করবো না, তা কেন করবো না তাকে কৈফিয়ত দিতে হবে। এই ধরনের সমস্যাগুলো বেশিরভাগ গল্পের মধ্যে পেয়ে থাকি, যে বিশেষ করে ভৌতিক গল্পগুলোর মাঝে কোনো জিনিস যদি জিনেরা লুকাতে বলে, এইটা যখন কোনো মানুষকে বলে দেয় তখনই কিন্তু বিকট আকারে সমস্যা ধারণ করে। আমার কাছে মনে হয় যে ওই জিনটা যেটা বলেছিল, ওই পানির বিষয়টা যদি সে তার মাকে না বলতো, তাহলে হয়তো এই সমস্যার সম্মুখীন হওয়া লাগতো না। যাই হোক, গল্প আপনার কাছে কেমন লেগেছে এটা আপনি অবশ্যই কমেন্টে লিখবেন এবং গল্প নিয়ে ব্যক্তিগত মতামত থাকলে সেটা লিখতেও ভুলবেন না। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।